কি করছেনটা কি আপু আপনি? বাড়ির সবাই দেখলে কি ভাববে খেয়াল আছে? দেখুন আপু, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার মান সম্মান নিয়ে এভাবে খেলাধুলা করবেন না। বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। চুপ, একদম চুপ। আমি কাছে আসলেই তোর বাবা তোকে মেরে ফেলে, তাই না? তোর মান সম্মান চলে যায়। আর অন্যান্য মেয়েরা যখন তোর সাথে ঢলাঢলি করে তখন খুব ভালো লাগে, খুব মজা পাস, তাই না? তখন বাবাও মারে না, মান সম্মানও যায় না। কী সব যা তা বলছেন আপনি? দেখুন আপু, আপনার এখন মাথা ঠিক নেই। আপনি এখন যান প্লিজ। আপনার মাথা ঠান্ডা হোক, তারপরে আমরা কথা বলবো। প্লিজ আপু। চুপ, একদম চুপ। সারাদিন আপু আপু করে কানের পোকা নাড়িয়ে দিচ্ছিস। এই, তোকে আমি নিষেধ করিনি আমাকে আপু ডাকতে? দেখুন আপু, আপনি আমার সিনিয়র বড় আপু। সো সেখানে আপনাকে আমি আপু ডাকবো না তো কি ডাকবো? প্লিজ আমাকে ছেড়ে দিন। দেখুন কাকা আসছে এদিকে। কাকা যদি দেখতে পারে তাহলে কিন্তু বাবাকে বলে দেবে। আর বাবাকে বললে বাবা আমাকে মেরে ফেলবে। প্লিজ আপু আমাকে ছেড়ে দিন। ইমনের হুট করে বলা কথাটি শুনে নীলা ইমনের ইশারা করা দিকে তাকিয়ে দেখে কেউ আসছে না। এমন সময় হুট করে ইমন নীলার হাত থেকে ছাড়া নিয়ে দৌড়ে সেখান থেকে পালায় এবং যাওয়ার সময় একবার নীলার দিকে তাকালে নীলা উচ্চ স্বরে রেগে ইমনকে বলে, ইমনের বাচ্চা ইমন, আর একবার যদি তোরে আমি পাই তো তোরে আমি দেখিস কি করি। আমাকে মিথ্যা বলা, তাই না? তোরে খালি একবার হাতের কাছে পাই। নীলা বলছিল আর ইমন দৌড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, যেন সে সেখান থেকে যেতে পারলেই বেঁচে যায়। আর এদিকে নীলা রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় হুট করে সত্যি সত্যি নীলার বাবার সাথে দেখা হয়ে যায়। নীলার বাবা নীলাকে হঠাৎ এমন সময় বাড়ির পেছনের রাস্তা দিয়ে আসতে দেখে প্রশ্ন করেন, কি হলো মামুনি, তুমি হঠাৎ করে এই সময় বাড়ির পিছনে কি করছিলে? আরে আব্বু, আর বলো না। ছাদের ওপর থেকে আমার পছন্দের ওড়নাটা হুট করে বাতাসের সাথে বাড়ির পেছনে পড়ে যায়। ওইটাই খুঁজতে এসেছিলাম। তা কি হলো, তুমি তোমার ওড়নাটা খুঁজে পেয়েছো? আরে আব্বু, না পাইনি, সমস্যা নেই। তুমি চলো, আমরা বাড়ির মধ্যে যাই। আমি কাল সকালে এসে খুঁজবনি। যদি পাই তো পেলাম, না হলে আরেকটা নতুন কিনে নেবনি। ঠিক আছে মামুনি, চলো আমরা ভেতরে যাই। তবে একটা কথা সব সময় মাথায় রেখো, এমন অসময় সন্ধ্যাবেলায় হুটহাট করে বাড়ির পিছনে ওই দিকটায় যাবা না। ওই দিকে সাপ পোকামাকড় থাকতে পারে, বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে আব্বু, আর হবে না এমনটা। নীলার বাবা নীলাকে হালকা করে নিজের সাথে জড়িয়ে নিয়ে উপরে উঠছিলেন। এমন সময় হুট করে ওদের সামনে ইমনের সাথে দেখা হয়। মূলত ইমন তখন বাড়ির পেছনের রাস্তা দিয়ে দৌড়ে বাড়িতে এসেছিল এবং সে তার মায়ের আদেশে ছাদের উপর গিয়েছিল মায়ের কাপড় আনতে। ছাদ থেকে নিচে নামছিল, এমন সময় নীলা আর নীলার বাবার সাথে তার দেখা হয়ে যায়। নীলাকে দেখে ইমন হালকা করে শুকনো একটা ঢোক গিলে এবং নীলার বাবাকে দেখে একটু স্থির হয়ে দাঁড়ায়, কারণ ইমন এটা খুব ভালো করে জানে নীলা তার বাবার সামনে এমন কিছুই করবে না, যার জন্য তার বাবা তাদের দিকে প্রশ্ন তোলেন। নীলার বাবা ইমনকে ছাদ থেকে নেমে আসতে দেখে ইমনকে হাসি মুখে প্রশ্ন করে, কি হলো বাবা ইমন, কেমন আছো তুমি? অনেকদিন তোমাকে দেখা যায় না, কোথায় থাকো এখন? বাড়িতে থাকো নাকি? আসসালামু আলাইকুম কাকা। আসলে কাকা সামনে পরীক্ষা তো এজন্য আর পড়াশোনার চাপে আগের মতো বাইরে ঘুরে বেড়ানো হয় না। বাইরে আড্ডা দেওয়ার সময় পাই না। ওয়ালাইকুম আসসালাম বাবা, এটা ঠিক বলছো। পড়াশোনার রিপিট, পড়াশোনা আগে, তারপর অন্য কিছু। ঠিক আছে বাবা, ভালো থাকো। পরে এক সময় বাড়িতে এসো, এসে এক কাপ চা খেয়ে যেও তোমার কাকিমার হাতে। ঠিক আছে কাকা, অন্য এক সময় আসবো। এখন মা তাড়াতাড়ি যেতে বলেছে। আসছি কাকা আমি। ইমন সেখান থেকে পালাতে পারলেই বাঁচে। কোনো মতে নীলার বাবার থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। এমন সময় হুট করে আবার ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে দেখে নীলা তার দিকে রাগে কটমট নজরে তাকিয়ে আছে। নীলা তাকানো দেখে ইমন আরেকবার শুকনো একটা ঢোক গিলে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। নীলা তার বাবার সাথে তাদের ফ্ল্যাটে চলে গেল। পরের দিন সকালে ইমন বাইক নিয়ে কলেজে যাচ্ছিল।
এমন সময় নীলা এসে তার সামনে দাঁড়িয়ে ওর বাইকের চাবি খুলে নেয়। হঠাৎ করে বাইকের চাবি এমনভাবে নিয়ে নেওয়ায় ইমনের ভীষণ রাগ হয়। সে সামনে তাকিয়ে দেখে এ তো আর কেউ নয়, তার জম দাঁড়িয়ে আছে। সে কোনো মতে আবারও শুকনো একটা ঢোক গিলে নীলার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, কি হলো নীলা আপু, এভাবে পথ আটকে দাঁড়িয়ে পড়লেন কেন? দেখুন আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে আজকে তাড়াতাড়ি কলেজে যেতে হবে। আমার আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, তাই প্লিজ চাবিটা দিয়ে দিন। তোর কলেজে ক্লাস আছে নাকি আজকে সিনথিয়ার সাথে পার্কে ঘুরতে যাওয়া আছে? কী সব যাতা বলছেন আপনি? দেখুন আজকে আমার কারো সাথে কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই। আমার আজকে ক্লাস করার প্ল্যান আছে। সামনে আমার পরীক্ষা, বলে যাচ্ছেন কেন আপনি? তুই ক্লাস করতে যাচ্ছিস তো? দেরি হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে চল, আমারও দেরি হয়ে যাচ্ছে। আজকে তুই আমাকে নিয়ে যাবি, আমার অনেক ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। এখন যদি আমি রিক্সার জন্য এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে, আর আমি দেরি করে যেতে চাচ্ছি না। আজকে আমার কলেজে তাড়াতাড়ি যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। নীলার কথা শুনে ইমনের যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি বলবে কিছু ভেবে পাচ্ছিল না। আজকে হঠাৎ নীলা ইমনের সাথে কলেজ যেতে চাইছে কেন? এখন খুঁজে পাচ্ছে না কি এমন করেছে যে সে তার জন্য নীলা তাকে এভাবে জ্বালিয়ে মারছে। তার তো মনে পড়ছে না সে এমন কিছু করেছে যার জন্য নীলার এমন রেগে যাওয়া উচিত। কিন্তু ইমন এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এখন যদি সে নীলাকে নিয়ে কলেজে না যায় তাহলে নীলা কোনোভাবে তার গাড়ির চাবি তাকে দেবে না। আর আজকে তার সত্যি সত্যি কলেজে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে যেটা তাকে করতেই হবে, কারণ সামনে তার ইন্টার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। আর সে কোনোভাবেই ক্লাসটা মিস দিতে চায় না। তাই আর কোনো কুল কিনারা না পেয়ে ইমন নীলাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। ইমন মন খারাপ করে নীলাকে নিয়ে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল কোন অশুভ সময়ে যে তার বাবার এই শহরে ট্রান্সফার হয়েছিল কে জানে, আর কেন যে তার বাবাকে বেছে বেছে এই নীলাদের বাড়ি ভাড়া নিতে হলো তাও সে বুঝে পায় না। ভাড়া নেওয়ার এক সপ্তাহ পর থেকে নীলার আগমন শুরু হয় তাদের বাড়িতে। প্রথম প্রথম খুব ঘন ঘন আসতো। ইমন সবসময় নীলার থেকে দূরত্ব বজায় রাখত, কিন্তু নীলা সবসময় ইমনের আশেপাশে ঘোরাফেরা করত। সে কি বলবে কিছুই ইমনের মাথায় ঢুকতো না। আস্তে আস্তে এই ঘোরাফেরাটা কেমন যেন অধিকার বোধে পরিণত হয়। ইমন কোথায় যায় কি করে সব কথায় তাকে নজরে রাখতে হবে। একটা অদৃশ্য অধিকার কাজ করে যেন ইমনের প্রতি তার। ইমন বাইক চালাচ্ছিল আর নীলা পিছনে বসে তার পিঠে ঠ্যাস দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। তার শ্বাস প্রশ্বাসের শব্দ ইমনের কানে বাজছিল। ইমনের বাইক খুব দ্রুত গতিতে চলছিল, তবে নীলার বাইক চালানো পছন্দ হচ্ছিল না। কি ব্যাপার ইমন, তোর বাইক চালানো কি আজ আর একটুও ভালো লাগছে না? এমন আস্তে চালাচ্ছিস কেন? আপনার তো অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে, যদি এমন আস্তে চালাই তাহলে কি আপনার ক্লাসে দেরি হবে না? তাই একটু দ্রুত গতিতে চালাচ্ছিলাম। আপনি কি বাইকের স্পিড বাড়াতে বারণ করছেন? আরে আমি বাইকের স্পিড বাড়াতে বারণ করছি না, তবে তুই এত স্পিডে বাইক চালাচ্ছিস যে আমার পেছনে বসে থাকতেও ভয় লাগছে। তুই কি জানিস না আমি স্পিডকে ভয় পাই? আপনি স্পিডকে ভয় পান, অথচ আমার সঙ্গে সব সময় রেসিং করেন, এখন আবার স্পিডকে ভয় পাচ্ছেন? আজব তো, আপনার মাথায় কি চলছে কিছুই বুঝি না আমি। তোকে আমার মাথায় কি চলছে সেটা জানতে হবে না, তুই শুধু তোর বাইকের স্পিড কমা। আমার ভয় লাগছে, শুনতে পাচ্ছিস না? আরে বাবা ঠিক আছে, কমিয়ে দিলাম। ইমন বাইকের স্পিড কমিয়ে দিল। এখন বাইকের স্পিড অনেক কম ছিল। এখন আর নীলার ভয় লাগছিল না। সে বাইকের স্পিড কমাতে বলল, আবার একটা নতুন সমস্যা শুরু করলো। কি ব্যাপার, এখন আবার এইভাবে আস্তে আস্তে চালাচ্ছিস কেন? এভাবে আস্তে আস্তে চালালে তো আমাদের কলেজে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে, আমার ইম্পর্টেন্ট ক্লাসটা মিস হয়ে যাবে। তোর কি আমার ইম্পর্টেন্ট ক্লাসটা মিস করানোর ইচ্ছা? আজব তো, আপনি একবার বলছেন স্পিড কমাতে, একবার বলছেন স্পিড বাড়াতে। আপনার মাথায় কি চলছে কিছুই আমি বুঝতে পারছি না। আমার মাথায় কি চলছে সেটা জানতে হবে না তোকে, তুই শুধু বাইকটা মিডিয়াম স্পিডে চালা, যেন আমাদের কলেজেও যেতে পারি, আবার আমার ভয়ও না লাগে।
আমার কপাল। আচ্ছা ঠিক আছে। ইমন বাইকের স্পিড আরেকটু বাড়িয়ে দিল। নীলা এবার সন্তুষ্ট হয়ে বলল, এবার ঠিক আছে, এখন চল। ইমন আর নীলার কলেজ এক না হলেও তাদের পথটা এক ছিল, যার কারণে দুজনেই একই পথে যাচ্ছিল। ইমনের কলেজ আগে, তারপর নীলার কলেজ। ইমন তার কলেজের কাছাকাছি চলে এসেছিল। ইমন বাইক থামিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, এই তো আপনার কলেজ চলে এসেছে, এখন আপনি নামুন। আমার কলেজ এসেছে? আচ্ছা তাহলে তুই আমার সাথে ভেতরে চল, আমাকে আমার ক্লাসরুমে পৌঁছে দিয়ে আসবি। আজব তো, আমি কেন আপনার ক্লাসরুমে আপনাকে পৌঁছে দেব? আপনি একা যেতে পারছেন না? দেখুন, আমারও ক্লাস আছে, আমার দেরি হচ্ছে। আরে বাবা, শুধু তো একবার পৌঁছে দিবি, তাতে কি হবে? আমার ক্লাসরুমটা অনেক ভেতরে, একা যেতে ইচ্ছে করছে না। না, আমি আপনাকে ক্লাসরুমে পৌঁছে দিতে পারবো না, আমার ক্লাস আছে, আপনি নিজে যান। আমাকে পৌঁছে দিতে পারবি না? ঠিক আছে, তাহলে তোর বাইকের চাবিটা দে, আমি এটা আমার সাথে নিয়ে যাব। তুই ক্লাস শেষ করে আমার কাছ থেকে চাবি নিয়ে যাবি। কি বলছেন আপনি? আপনি আমার বাইকের চাবি নিয়ে যাবেন? আর আমি কি দিয়ে বাড়িতে যাব? সেটা তুই জানিস, তুই আমাকে পৌঁছে দিলেই তো আর এই সমস্যাটা হবে না। দেখ, আমি একটাও ক্লাস মিস করতে চাই না। তোর ক্লাসে যদি একটু দেরি হয় তাতে কিছুই হবে না। আমার ক্লাস শেষ হতে প্রায় দুপুর হয়ে যাবে, তখন আমি আপনার ক্লাস শেষে আপনার জন্য অপেক্ষা করব। হ্যাঁ, কেন? তাতে কি হয়েছে? আমার ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবি? আরে বাবা, কি হলো? আমার জন্য অপেক্ষা করতে তোর কি সমস্যা? দেখুন আপু, আপনার সাথে আমি তর্ক করতে চাই না। আমার ক্লাস আছে, আমাকে যেতে হবে। আপনি যদি আমার বাইকের চাবি না দেন তাহলে আপনি বলুন আমি কি করব। আমি তো চাবি দেবই না। তুই যখন আমার কথা শুনবি না, তখন আমি কেন তোর কথা শুনবো? নীলার এসব কথা শুনে ইমনের ভীষণ রাগ হচ্ছিল। সে রাগে মুখ লাল করে ফেল। নীলা তার এমন রেগে যাওয়া মুখ দেখে খিলখিল করে হেসে উঠল। ইমন রাগে নিজের চুল টেনে ধরল। আপনি হাসছেন? আপনি কি মনে করেন আমি আপনার সাথে এসব খেলা খেলবো? আমার মাথায় একদম রাগ তুলে দেবেন না প্লিজ। চাবিটা দিন, আমাকে যেতে হবে। আমি চাবি দেব যদি তুই আমাকে আমার ক্লাসরুমে পৌঁছে দিয়ে আসিস। ইমন আর কোনো কথা না বলে নীলাকে বাইক থেকে নামিয়ে তার হাত ধরে টেনে নিজের কলেজের দিকে নিয়ে যাচ্ছিল। এই কি করছিস? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? এই দিকে না, আমার কলেজ ওই দিকে। তুই আমার হাতটা ছাড়। কি করছিস? চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবেন না। আপনার ক্লাসরুমে পৌঁছানোর ইচ্ছা, তাই না? চলুন, আজকে আমি আপনাকে এমন ক্লাসে ঢুকিয়ে দেব যে আপনি আর কোনো দিন কলেজ আসতে চাইবেন না। কি বলছিস এসব? তুই আমার সাথে এমন করছিস কেন? এই আমার হাতটা ছাড়। নীলা কোনো মতে নিজের হাতটা ছাড়িয়ে নিল আর পিছনে ফিরে নীলার দিকে রেগে তাকালো ইমন। ইমনের চোখে জল দেখে নীলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার বলার আগে ইমন বলে উঠল, আমি আপনাকে সম্মান করি, কারণ আপনি আমার সিনিয়র। আমি আপনাকে ভয়ও পাই না, সম্মান করি। আপনি এই সম্মানের মর্যাদা রাখলেন না, বারবার আমাকে অপমান করছেন, সবার সামনে আমাকে ছোট করছেন। আমি এসব আর সহ্য করতে পারছি না। আপনি এমন কেন কেন এমন করেন আমার সাথে? তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো তোর সাথে একটু মজা করছিলাম। মজা? আমার জীবন নিয়ে আপনি মজা করছেন? আমার পরীক্ষার ঠিক আগে আপনি আমার ক্লাস নষ্ট করছেন। আপনি আর একবারও আমার কলেজে এসে আমাকে জ্বালাবেন না। নীলা আর কিছু বলার সুযোগ পেল না। ইমন রাগ দেখিয়ে তার বাইকের চাবিটা নিয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে নিজের কলেজের দিকে রওনা হলো। নীলা ইমনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নীলা রাগে গজগজ করতে করতে ইমনের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ইমন যখন তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল তখন তার রাগ লাগলো। যখন সে ইমনের চোখে জল দেখল তখন নিজেকে খুব অপরাধী মনে হলো নীলার। সে নিজেও জানে ইমনের সাথে সে যা করছে তা ঠিক নয়, কিন্তু কেন যেন সে ইমনের থেকে দূরে থাকতে পারে না।
আজকে তার কোনো ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, তবু সে মিথ্যা বলে ইমনের সাথে কলেজে যাচ্ছিল। কারণ ইমনের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ সে হাতছাড়া করতে চায়নি। কিন্তু সামান্য একটা চাবি নিয়ে ইমন এত রাগ করবে সেটা সে ভাবেনি। নীলা নিজের কলেজের গেটে এসে বাইক চালিয়ে যাওয়া ইমনের দিকে তাকিয়ে রইল। কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর নীলা একটা দীর্ঘশ্বাস ফেল, তারপর নিজের কলেজের দিকে হাঁটা শুরু করলো। ক্লাসে মন বসাতে পারছিল না নীলা। সারাক্ষণ ইমনের রাগের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছিল তার। ক্লাস শেষে নীলা আর দেরি করলো না, দ্রুত কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিল। রিক্সা করে সে সোজা ইমনের কলেজের সামনে গিয়ে দাঁড়ালো। এদিকে ইমনের কলেজ শেষ হতে তখনও অনেক বাকি। নীলা কলেজের গেটের বাইরে একটা চায়ের দোকানে বসে ইমনের জন্য অপেক্ষা করতে থাকলো। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর দেখলো ইমন বাইকে চড়ে হনহন করে আসছে। দেখে মনে হলো তার ক্লাস তাড়াতাড়ি শেষ হয়েছে বা ক্লাস মিস করে চলে আসছে। ইমন বাইকটা নিয়ে রিকশার পাশ দিয়ে দ্রুত চলে যেতে চাইলে নীলা তাকে থামিয়ে দিল। এই ইমন, কোথায় যাচ্ছিস? দাঁড়া। আপনি এখানে কি করছেন? তোর জন্য অপেক্ষা করছি, চল আমার সাথে। আপনার সাথে আমি কেন যাব? আমার ক্লাস শেষ হয়নি। আমি ক্লাস মিস করে চলে এসেছি, কারণ আপনার সাথে আমার একটা মিনিটও দেখা করার ইচ্ছা নেই। আর আমার আজ কোনো ক্লাস নেই, সামনে আমার পরীক্ষা। আমাকে এখন বাড়িতে গিয়ে পড়তে হবে। ঠিক আছে, চল, আমরা দুজনেই এখন বাড়িতে যাব। চল, আর তর্ক করিস না। আপনার সাথে আমার কোনো কথা নেই। আর আপনার বাইকের চাবি আপনি রেখে দিন, আমি অন্য রিক্সা করে বাড়িতে যাব। আরে বাবা, রাগ করিস না। শোন, আমি তো তোর সাথে একটু মজা করছিলাম। মজা? আপনি কি জানেন আপনার এই মজাতে আমার কত বড় ক্ষতি হলো? আমার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমি মিস করে আসলাম। আমি জানি, তুই রাগ করিস না। আমি সরি। নীলা জোর করে ইমনের দিকে তাকিয়ে ক্ষমা চাইল। নীলাকে এমন করতে দেখে ইমনের রাগ গলে পানি হয়ে গেল, তবু সে রাগ দেখিয়ে বলল, সরি। আপনি আমার সাথে যা করছেন তার জন্য এ একটা সরি কি যথেষ্ট? ঠিক আছে, কি করলে তোর রাগ কমবে বল, আমি তাই করব। কিছুই করতে হবে না, আপনি শুধু আমার থেকে দূরে থাকুন আর আমার আশেপাশে আসবেন না, এটাই আপনার কাছে আমার অনুরোধ। আমি তো তোর আশেপাশে না এসে থাকতে পারি না। মানে? মানে হলো, তোকে দেখলে আমার কেমন যেন একটা অধিকার বোধ কাজ করে। মনে হয় যেন তুই শুধুই আমার। তুই কোথায় যাবি, কি করবি, সবটাই আমাকে জানতে হবে। এসব কি বলছেন আপনি? আমার মনে হয় আপনার কোনো মানসিক সমস্যা হচ্ছে। প্লিজ আপনি একজন ডাক্তার দেখান। তুই তো জানিস আমার কোনো মানসিক সমস্যা নেই। তুই আমার কথা বিশ্বাস কর আর না কর, তাতে আমার কিছুই যায় আসে না। তবে একটা কথা মনে রাখিস, আমি তোকে আর কোনো মেয়ের আশেপাশে দেখতে চাই না। আপনি কি বলছেন এসব? আপনার মতো একজন মেয়ের সাথে আমি কেন থাকবো? কি বললি তুই? তোর কি সাহস হচ্ছে আমার সাথে এমন কথা বলার? আমি তোর থেকে অনেক সিনিয়র, সে কথা ভুলে যাচ্ছিস নাকি? সিনিয়র? আপনি আমার সিনিয়র হতে পারেন, তবে আমার জীবনের মালিক আপনি নন। আপনি আমার বাড়িওয়ালার মেয়ে বলে আমি আপনার সাথে এতক্ষণ কথা বললাম। আর আপনি যদি আমার সাথে বারবার এমন করেন তাহলে আমি আমার বাবাকে বলে এই বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়ি ভাড়া নেব। তুই কি সত্যি সত্যি আমার থেকে দূরে চলে যাবি? আমি চলে যাব, কারণ আপনার মতো এমন একটা মেয়েকে আমি আমার আশেপাশে সহ্য করতে পারছি না। ইমনের এমন কথা শুনে নীলার চোখে জল চলে এলো। সে কাঁদো কাঁদো চোখে ইমনের দিকে তাকিয়ে বলল, কি বললেন আপনি? তুই সত্যি সত্যিই চলে যাবি? তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে পছন্দ করি? হ্যাঁ, আমি তোকে পছন্দ করি, আর এই কারণেই তোর আশেপাশে সবসময় ঘোরাফেরা করি, তোকে জ্বালাই। তোকে ছাড়া আমি থাকতে পারবো না ইমন, আমি তোকে ভালোবাসি। নীলার এমন কথা শুনে ইমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীলার এমন স্বীকারোক্তি ইমনের কাছে অবিশ্বাস্য মনে হলো। সে কিছু বলতে পারল না। নীলার চোখে তখন শুধু জল আর জল। আপনি কি বলছেন এসব? আমি তো আপনার থেকে অনেক ছোট। বয়সে ছোট হলেই কি ভালোবাসতে নেই? কিন্তু আমি তো আপনাকে আপু ডাকি। আমি তো বারবার তোকে বারণ করেছি আমাকে আপু ডাকতে। এখন বল,
তুই কি আমাকে ভালোবাসিস না? ইমনের মুখে কোনো কথা ছিল না, সে শুধু অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে রইল। নীলা তখন চোখের জল মুছে ইমনের দিকে এগিয়ে এসে তার হাত ধরে বলল, এখন আর তোর বাইকের চাবি আমি নেব না। তুই বাইক নিয়ে যা, আমি তোকে পরে ফোন করব। বাড়িতে গিয়ে আমার সাথে কথা বলবি। আর হ্যাঁ, বাইকটা সাবধানে চালাবি, আর কোনো ক্লাস মিস করিস না। নীলা আর কোনো কথা না বলে ইমনের হাত ছেড়ে দিল এবং উল্টো দিকে হেঁটে চলে গেল। ইমন অবাক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর সে ঘোর কাটিয়ে বাইক স্টার্ট দিয়ে বাড়ির পথে রওনা দিল। দিন গড়িয়ে রাত নামলো। ইমনের মনটা সারাদিন থমথমে হয়েছিল। নীলার বলা ভালোবাসার কথাগুলো বারবার তার কানে বাজছিল, কিন্তু সে বিশ্বাস করতে পারছিল না এই মেয়েটি তাকে সারাক্ষণ জ্বালাতন করে, তার ক্লাসের ক্ষতি করে, আর আজ বলছে তাকে ভালোবাসে। ইমন এসব চিন্তা ঝেড়ে ফেলতে চাইছিল। সন্ধ্যাবেলা সে ছাদে এলো একটু মুক্ত বাতাসে মন হালকা করতে। ছাদের উপর এসে ইমন দেখল চমৎকার রাত। আকাশে থালার মতো চাঁদ উঠেছে, তারাগুলো মিটিমিটি জ্বলছে। ইমন রেলিংয়ের কাছে গিয়ে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মন খারাপ হলে এই নীরবতা তাকে কিছুটা শান্তি দিচ্ছিল। হঠাৎ পায়ের মৃদু শব্দের আওয়াজ হলো। ইমন ঘুরে তাকালো এবং দেখল নীলা। একগাল হাসি নিয়ে সে তার দিকে এগিয়ে আসছে। নীলাকে দেখে ইমনের মনের ভেতর জমে থাকায় বিরক্তি আর রাগ আবার জেগে উঠল। কি ব্যাপার ইমন, একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? আর এত সুন্দর চাঁদ উঠেছে, দেখছিস না? ইমন কোনো উত্তর না দিয়ে আবার আকাশের দিকে মনোযোগ দিল। সে নীলার উপস্থিতি সম্পূর্ণ এড়িয়ে যেতে চাইল। কি হলো, কথা বলছিস না কেন? সকালের কথা নিয়ে এখনো রাগ করে আছিস? আমি তো বললাম আমি সরি। চল না ওসব ভুলে যাই। দেখ কত সুন্দর রাত, চল দুজন মিলে চাঁদ দেখি। দেখুন আপু, আপনার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নেই। আপনি দয়া করে আমার থেকে দূরে থাকুন। আমি একটু শান্তিতে একা থাকতে চাই। দূরে থাকবো কেন? আমি তোর থেকে দূরে থাকতে পারি না। তুই কি বুঝতে পারছিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুই আমার জীবনে আসার পর থেকে সব কিছু যেন কেমন বদলে গেছে। আমি সব সময় তোর কথা ভাবি। ব্যাস, অনেক হয়েছে। এসব নাটক বন্ধ করুন তো। আপনি ভালোবাসেন না, আপনি ভালোবাসেন না অন্য কিছু করেন, সেটা আমার জানার কোনো দরকার নেই। আর শুনুন, আপনার এই ভালোবাসা, অধিকার বোধ, এসবের কোনো মূল্য আমার কাছে নেই। আপনি আমার সিনিয়র, আমার বাড়িওয়ালার মেয়ে, সেই হিসেবে আমি আপনাকে সম্মান করতে রাজি আছি, কিন্তু এর বেশি কিছু নয়। কেন বুঝতে পারছিস না? তুই সত্যি আমার প্রতি কোনো আকর্ষণ অনুভব করিস না? অন্তত একবার আমার চোখের দিকে তাকিয়ে বল তুই আমাকে ভালোবাসিস না। আপনি আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না। আপনার এসব আচরণ দেখলে আমার ঘৃণা হয়। আপনি কেন বারবার ভুলে যাচ্ছেন আপনি আমার থেকে অনেক বড়? আপনি একজন সিনিয়র, আর আমি আপনার চোখে একটা বাচ্চা ছেলে মাত্র। আপনার মতো একজন একজন অভিজ্ঞ মেয়ের সাথে আমি কেন সম্পর্কে জড়াবো? আমি কেন আপনার ভালোবাসার খেলার পুতুল হব? কি বললি তুই? অভিজ্ঞ মেয়ে, খেলার পুতুল? তোর মুখে এমন কথা! আমি তোর চেয়ে বড় বলে তুই আমাকে অপমান করছিস? আমার ভালোবাসাটাকে তুই নাটক বলছিস? হ্যাঁ, আপনার মতো মেয়েরা এর থেকে বেশি কী বা হতে পারে? বয়স হয়ে গেছে, এখন হয়তো একটা খেলার সাথী খুঁজছেন, আর আপনার চোখের সামনে আমি সহজলভ্য, তাই বুঝি আমাকে জ্বালাতন করছেন? আপনার এসব কথা শুনলে হাসি পায়। আপনি আমার সিনিয়র হতে পারেন, কিন্তু আমার চোখে আপনি স্রেফ একজন। ইমনের শেষ না হওয়া কথাটি যেন তীরের ফলার মতো নীলার বুকে গিয়ে বিঁধল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নীলা বুঝতে পারছিল ইমন তাকে কি বলতে চেয়েছে। সে তার ভালোবাসার কথা না শুনে তাকে অসম্মান করেছে। তার চোখে জল ভরে উঠল। আমি আমি কখনো ভাবিনি তুই আমার সম্পর্কে এমনটা ভাবিস। আমি তোর ভালোবাসা চেয়েছিলাম, আর তুই তুই আমাকে এতটা জঘন্য কথা বললি। আপনি যা ভাবুন, আমার কিছু যায় আসে না। আমার কাছে আপনার জন্য কোনো অনুভূতি নেই, ভবিষ্যতেও থাকবে না। আপনার উচিত একজন আপনার সমবয়সী বা আপনার চেয়েও বড় কাউকে খুঁজে নেওয়া, যার সাথে আপনি
আপনার ভালোবাসার খেলা খেলতে পারবেন। আমাকে একা থাকতে দিন, আমার সামনে পরীক্ষা। আপনার এসব অপ্রয়োজনীয় নাটক দেখার সময় আমার নেই। ইমনের প্রতিটি শব্দ যেন নীলার হৃদয়ে আঘাত হানছিল। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। সে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমান আর গভীর দুঃখ নিয়ে সে মাথা নিচু করে সেখান থেকে দ্রুত হেঁটে ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তার কান্নার শব্দটুকু চাপা পড়ল না ইমনের কানে। ইমন দেখল নীলা দ্রুত নিচে নেমে গেল। তার চলে যাওয়ার দিকে সে তাকিয়ে রইল। ইমনের মনে কিছুটা শান্তি এলো সেই মুহূর্তে। নীলার চোখ দুটো তার মনে অস্বস্তি সৃষ্টি করলো। সে নিজেকে বোঝালো এটাই ঠিক ছিল, এই সম্পর্কটা আর জীবনে আসতে দেওয়া যাবে না। ইমন আবার চাঁদের দিকে তাকালো, কিন্তু সেই রাতের সৌন্দর্য এখন তার কাছে যেন বিষণ্ণ লাগছিল। নীলার কান্নার প্রতিটা শব্দ তার কানে বাজছিল। রাতের নিস্তব্ধতা তখন গভীর। ছাদ থেকে ইমনের বলা রুড কথাগুলো নীলার কানে তখন বাজছিল। অভিজ্ঞ মেয়ে, খেলার পুতুল, অপ্রয়োজনীয় নাটক, প্রতিটি শব্দ যেন তাকে ছিন্নভিন্ন করে দিচ্ছিল। নিজের ফ্ল্যাটে ফিরে এসে নীলা দরজার কাছে মেঝেতে বসে পড়ল। তার চোখ দিয়ে অনবরত জল ঝরছিল। তার সারা জীবনের অহংকার, তার আত্মসম্মান সব কিছু যেন এক নিমিষে ভেঙে গুঁড়িয়ে দিল। আমি ওকে এত ভালোবাসি আর ও আমাকে এসব বলল? ও কি ভাবলো আমি ওর সঙ্গে সত্যি সত্যি খেলা করছিলাম? একটা মেয়ে এতটা সহজে নিজের ভালোবাসা স্বীকার করে, তাকেও এভাবে অসম্মান করলো। আমি কি ওর থেকে সত্যি সত্যি এত বড় যে আমার ভালোবাসার কোনো দাম নেই? নীলা কোনোদিন ভাবেনি ইমনের কাছ থেকে সে এমনভাবে প্রত্যাখ্যান পাবে, বিশেষত এমন অপমানজনক ভাষায়। সে ভেবেছিল ইমন হয়তো একটু ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে, কিন্তু তার মনেও হয়তো সামান্য কিছু অনুভূতি আছে। কিন্তু ইমনের চোখে সে আজ শুধু ঘৃণা দেখেছে। এই কষ্ট তার কাছে অসহ্য লাগছিল। সে মাথা নিচু করে কাঁদতে থাকলো। নীলার মা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এসে মেয়েকে দরজার কাছে এভাবে কাঁদতে দেখে চমকে উঠলেন। কি হলো মা নীলা, তুই এভাবে কাঁদছিস কেন? রাতে ছাদে গিয়েছিলি, তারপর থেকে মুখটা কেমন থমথমে। কে কি বলেছে তোকে? কেউ কিছু বলেনি মা, আমার মন খারাপ লাগছে। মন খারাপ লাগছে কেন? আমাকে খুলে বল। তুই কি ওই ইমনের সাথে আবার কোনো ঝামেলা করেছিস? আমি তো আগেই বলেছিলাম ওই ছেলেটা তোর থেকে ছোট। তোর এসব পাগলামি ভালো না। না মা, ঝগড়া করিনি, তবে আজকে ও আমাকে যা বলেছে তা আমি নিতে পারছি না। ও আমার ভালোবাসাকে অপমান করেছে। ও বলেছে আমি নাকি... কি বলেছে ও? বল আমাকে। আমি এখনই ওর বাবার কাছে যাচ্ছি। আমি ওকে ওর বাবার কাছে গিয়ে অভিযোগ করব। সাহস কি করে হয় ওর? না মা, প্লিজ তুমি বাবাকে কিছু বলো না। আমি চাই না আমাদের জন্য ওর বাবার কোনো ক্ষতি হোক। আমি চাই না ও এখান থেকে চলে যাক। কিন্তু তুই এভাবে কষ্ট পাবি কেন? যে তোকে এত অসম্মান করে কথা বললো, তার জন্য তোর এত চিন্তা কেন? আমি বুঝতে পারছি তুই ওকে সত্যি ভালোবাসিস, কিন্তু যে তোর ভালোবাসাকে মূল্য দেয় না, তার থেকে দূরে থাকাই ভালো। তুই ভুলে যা ওকে। আমি ভুলতে পারছি না মা, আমি জানি না কেন, কিন্তু ও... আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু ও আমাকে আজ যা বলেছে, এরপর আমি কিভাবে ওর সামনে যাব? এদিকে ইমন ছাদ থেকে নেমে নিজের ঘরে এসে শান্তি পাচ্ছিল না। সে টেবিলের উপর রাখা বইগুলোর দিকে তাকিয়েছিল, কিন্তু একটি অক্ষরও তার মাথায় ঢুকছিল না। বারবার তার মনে পড়ছিল নীলার কান্নারত মুখটা। সে আগে মাথায় যে কথাগুলো বলেছিল সেগুলো তার নিজের কাছেও এখন অতিরিক্ত রুড মনে হচ্ছিল। আমি কি করলাম এটা? রাগটা আমার মাথায় এমন চেপে বসেছিল যে আমি একটা মেয়েকে এত খারাপ কথা বলে দিলাম। অভিজ্ঞ মেয়ে, খেলার পুতুল, কথাগুলো বড্ড বেশি অসম্মানজনক ছিল। সে যাই করুক না কেন, আমার এইভাবে বলা উচিত হয়নি। সে আমার সিনিয়র। নীলার প্রতি ইমনের যতই বিরক্ত থাকুক, তার চোখে জল দেখে ইমনের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। বুঝতে পারছিল নীলার অনুভূতি হয়তো সত্যি গভীর ছিল। হয়তো সে সত্যি তাকে পছন্দ করে, শুধু তার প্রকাশের ভঙ্গিটা ভুল। কিন্তু তার পছন্দের প্রতিদান না দিলে এ অপমান করাটা ঠিক হয়নি। ইমন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে ভাবল একবার গিয়ে নীলা আপুকে সরি বলে আসবে, অন্তত তার এই অভদ্র ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে আসবে।
কিন্তু পরক্ষণে এসে দ্বিধায় পড়ল। এখন যদি আমি যাই, সে হয়তো ভাববে আমি দুর্বল হয়ে গেছি। সে আবার আমার কাছাকাছি আসার চেষ্টা করবে। আর একবার যদি আমি তাকে প্রশ্রয় দেই, তবে হয়তো আমার পড়াশোনা, আমার জীবন সব কিছুই ওর জন্য নষ্ট হয়ে যাবে। আমাকে শক্ত থাকতে হবে। কিন্তু ইমনের বিবেক তাকে অস্থির করে তুলল। নীলা আপুর কান্না তার কানে বাজতেই থাকলো। না, এভাবে হয় না। আমি মানুষ, অমানুষ নই। সে যদি আমাকে ভালোবাসার কথা নাও বলতো, তবুও আমার এভাবে অপমান করা ঠিক হয়নি। কাল সকালে তার সাথে দেখা হলে একবার ক্ষমা চেয়ে নেব। শুধু আজকের ব্যবহারের জন্য। এর বেশি কিছু নয়, দূরত্ব বজায় রাখবো, কিন্তু সম্মানটা যেন বজায় থাকে। ইমন বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। নীলার কান্নার প্রতিধ্বনি আর তার নিজের বলা কটু কথাগুলো মিলে এক মিশ্র অনুশোচনা তার মনে আলোড়ন সৃষ্টি করছিল। সে জানতো না এই ঘটনার পর নীলা এখন তার সাথে কেমন ব্যবহার করবে। সে শুধু চাইছিল নীলা যেন শান্তিতে থাকে এবং তার বলা কথাগুলোর প্রভাব যেন তার জীবনে বেশি না পড়ে। পরের দিন সকালটা কেমন হবে তা ভেবে ইমনে ঘুম আসছিল না। একদিকে তার রাগ, অন্যদিকে অনুশোচনা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে নীলার নিঃশর্ত ভালোবাসা। সেই রাতে তিক্ত ঘটনার পর সূর্য আবার উঠল, কিন্তু ইমনের মন থেকে সেই রাতের অস্বস্তি দূর হলো না। তার মনে অনুশোচনা দানা। নীলা আপুর সাথে দেখা করে কাল রাতের অভদ্র ব্যবহারের জন্য শুধু সরি বলবে, এর বেশি কিছু নয়। সকালে নাস্তা করতে গিয়েও ইমনের মন টিকল না। সে ঘড়ি দেখল, এমন সময় নীলা আপু হয়তো তার ফ্ল্যাটের বারান্দায় বা ছাদে থাকবে। ইমন দ্রুত পেয়ে সিঁড়ি বেয়ে নীলাদের ফ্ল্যাটের দরজায় গিয়ে দাঁড়ালো। দরজায় মৃদু নক করতে নীলার মা এসে দরজা খুললেন। নীলার মাকে দেখেই ইমনের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। গতকাল রাতে নীলার কান্নার কারণ যে সে, এটা নীলার মা জেনেও যেতে পারেন। আসসালামু আলাইকুম কাকিমা, কেমন আছেন? মুখের হাসিটা স্বাভাবিক রাখার চেষ্টা করলো, কিন্তু তার চোখে ছিল শুকনো এবং শীতল। ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? কিছু দরকার ছিল? না কাকিমা, আসলে আসলে নীলা আপু কি আছেন? মানে একটু দরকার ছিল। নীলা এখন বাড়িতে নেই। বাড়িতে নেই? এই সকালে কোথায় গিয়েছেন কাকিমা? কলেজে? না, কলেজও যায়নি। ও কদিনের জন্য বাইরে গিয়েছে। বাইরে গিয়েছেন? মানে কোথায় হঠাৎ করে? হ্যাঁ, হঠাৎ করেই গিয়েছে। ওর এক মামার বাড়ি আছে, সেখানে গিয়েছে। কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। নীলার মার চোখের দিকে তাকানোর সাহস করলো, কিন্তু কাকিমা চোখ সরিয়ে নিলেন। আমি তো জানতাম না। কবে গেলেন? সকালে? কাল রাতেই ও চলে গেছে। আর শোনো বাবা, ও যাওয়ার আগে আমাকে কড়াভাবে বলে গেছে যেন ওর খবর কাউকে না জানাই, বিশেষ করে আমাকে। তাই তো কাকিমা? তোমরা দুজন কি করেছো, কেন করেছো আমি জানি না, তবে আমার মেয়েটা কাল রাতে খুব কেঁদেছে, খুব আঘাত পেয়েছে। ও এখন একটু একা থাকতে চেয়েছে, তাই আমি কিছু বলতে পারবো না। তুমি কিছু মনে করো না বাবা। নীলার মায়ের কথা শুনে ইমনের অনুশোচনার বহুগুণ বেড়ে গেল। তার মনে হলো তার রুড কথাগুলো নীলাকে এতটাই কষ্ট দিয়েছে যে সে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। কাকিমা, আমি আসলে কাল রাতে রাগের মাথায় কিছু কথা বলে ফেলেছিলাম। আমি খুবই দুঃখিত। আমি শুধু একবার জানতে চাইছি ও কখন ফিরবে। ওর সাথে আমার একটু কথা বলা দরকার। বাবা, নীলা যখন ফিরবে তখন ফিরবে। এর আগে আমি তোমাকে কিচ্ছুই বলতে পারবো না। আমি চাই ও এখন শান্তিতে থাকুক। তুমি তোমার পড়াশোনায় মন দাও। তুমি যাও বাবা। নীলার মা আর কোনোদিন বলার সুযোগ না দিয়ে দরজা বন্ধ করে দিলেন। ইমন কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল নীলার মা তাকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছে এবং নীলার ঠিকানা বা ফেরার সময় সম্পর্কে কোনো তথ্যই দেবেন না। ইমন হতাশ হয়ে নিজের ফ্ল্যাটে ফিরে গেল। তার মনটা আরও খারাপ হয়ে গেল। নীলার জন্য চিন্তা হতে লাগলো। এত রেগে গিয়েছিল যে বাড়ি ছেড়েই চলে গেল। আমার ওর সাথে
এমন ব্যবহার করা উচিত হয়নি। কিন্তু এখন আমি কি করব? কোথায় গেলে ওকে খুঁজে পাবো? পরের দিন কয়েকটা দিন ইমনের কাছে অসহনীয় লাগছে সব কিছু। তার মন কোনো কিছুতেই বসছিল না। সে বারবার ছাদের উপর যেত, নীলা হয়তো সেখানে আছে ভেবে। সে বাইক নিয়ে কলেজে যাওয়ার সময় নীলাদের গেটের দিকে তাকিয়ে থাকতো, যদি নীলাকে দেখতে পায়। কিন্তু নীলা কোথাও নেই। ইমন প্রতিদিন বিকেলে নীলার বাবার সাথে দেখা করত এবং কুশল বিনিময় করার ফাঁকে নীলার খবর নেওয়ার চেষ্টা করত। কাকা, নীলা আপু কবে ফিরবেন? অনেক দিন তো হয়ে গেল। আর কাকিমাও কিছু বলছেন না? আরে বাবা, ওর মামার বাড়ি থেকে ফিরতে একটু দেরি হবে। ওদের ওখানে একটা পারিবারিক অনুষ্ঠান চলছে তো তাই। হ্যাঁ, ওর মাও একটু চাপা স্বভাবের তো, তাই কিছু বলতে চায় না। চিন্তা করো না, ফিরে আসবে হয়তো, আরও 2-1 দিন লাগবে। নীলার বাবাও যেন কথাটা এড়িয়ে গেলেন। ইমনে মনে হলো নীলার বাবাও হয়তো সত্যিটা জানেন না, জানাতে চাইছেন না। ইমনে বুঝতে অসুবিধা হলো না যে নীলার বাবা মা দুজনেই এই বিষয়ে পুরোপুরি নীরবতা বজায় রাখছে। ইমন তার বন্ধুদের কাছে নীলার খোঁজ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নীলার বন্ধুরাও কেউ তার কোনো সন্ধান দিতে পারল না। যেন নীলা হঠাৎ করেই এ শহর থেকে উধাও হয়ে গেছে, তখনও ফেরেনি। ইমনের অনুশোচনা এখন গভীর উদ্বেগে পরিণত হয়েছে। সে রাতে ঠিকমতো ঘুমাতে পারছিল না যতক্ষণ নীলার কথা ভাবল। সে অনুভব করলো তার জীবনে নীলার উপস্থিতি হয়তো বিরক্তির কারণ ছিল, কিন্তু তার অনুপস্থিতিটা যেন আরও বেশি কষ্টের। সে বুঝতে পারল কেন একজন সিনিয়র মেয়ে জন্য তার এতটা খারাপ লাগছে। কি অদ্ভুত! যাকে আমি আমার জীবনে চাই না, সে চলে যাওয়ায় আমার এত অস্থিরতা কেন? আমি কি সত্যি ওকে কিছু বলিনি যা ওর প্রাপ্য ছিল না? কোথায় গেল মেয়েটা? আর এভাবে না জানিয়ে চলে গেল। ইমনের অস্থিরতা বাড়ল। সে আক্ষেপ করছিল শুধু একটিবার নীলার দেখা পাওয়ার। দিন মাস বছর গড়িয়ে যায়। সে রাতে নীলা চলে যাওয়ার পর ইমনের জীবনে প্রায় 1 বছর পার হয়ে গেল। এই 1 বছর ইমনের কাছে ছিল এক অন্তহীন অপেক্ষা আর নীরব অনুশোচনার অপেক্ষা আর নীরব অনুশোচনার কালো। এসএসসি পরীক্ষার চাপ থাকলেও তার মন থেকে নীলার স্মৃতি এক মুহূর্তের জন্য সরেনি। ইমন প্রতিদিন সকালে নদীদের বাসার দিকে তাকিয়ে থাকত। ছাদে উঠলে প্রতি কোণে চোখ বোলাতে বোলাতে তার কাজে ইদানিং মনে হতো নীলা সেই পাগলামি, সেই জোর, সেই অধিকার খাটানো এবং তার অত্যাচার ছিল না। আসলে সে নিজেকে মনে হতো অত্যাচার অভ্যস্ত হয়ে গিয়েছে। কৃত্যের দিনে ইমন বুঝতে পারে সে নীলাকে কতটা ভালোবাসে, প্রচণ্ড রকমের ভালোবাসে। কিন্তু নীলাকে তার ভালোবাসার কথা বলার কোনো সুযোগই তার হলো না। প্রতিবারই যখন সে নীলার খবর নিতে যেত, নীলার বাবা মা ঠিক একই কথা বলতেন। ও এখনো ফেরেনি বাবা, ওর মামার বাড়িতেই আছে। ও আমাদের বারণ করে গেছে কাউকে ওর খবর না দিতে। কাকা, প্লিজ একবার অন্তত বলুন ও কেমন আছে। আমার সাথে দেখা না হলেও শুধু একবার বলুন ও ভালো আছে তো। ভালো আছে বাবা, ও ভালো আছে। কিন্তু তুমি ওর খবর নিও না। ও তোমাকে কষ্ট দিয়েছে, তুমি ওকে কষ্ট দিয়েছো। ওর নিজের মতো থাকতে দাও। ইমনের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে নীলা হয়তো সত্যি সত্যি তাদের বারণ করে গেছে, বা তারা চান না যে ইমন আর নীলার কাছাকাছি আসুক। দীর্ঘ 1 বছর পর ইমনের বাবার বদলির আদেশ এলো। এবার তাদের ঢাকা শহর ছেড়ে চলে যেতে হবে। পরীক্ষার পাঠ চুকে যাওয়ায় ইমনের আর এখানে থাকার কোনো কারণও রইল না। এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে ইমনের শেষ ইচ্ছে ছিল শুধু একটাবার নীলার দেখা পাওয়া, তার হাত ধরে ক্ষমা চাওয়া, তাকে বুঝিয়ে বলা যে সে আসলে নীলাকে ভালোবাসে। কিন্তু তার এই ইচ্ছাও অপূর্ণ রয়ে গেল। বিদায়ের আগের দিন ইমন শেষবারের মতো নীলাদের ফ্ল্যাটে গেল। তার চোখে ছিল বিদায়ের বেদনা আর অপূর্ণ ভালোবাসার কষ্ট। কাকা কাকিমা, আজ আমাদের বিদায়, আমাদের বদলি হয়ে গেছে। আমরা কাল
ঢাকা চলে যাচ্ছি। সে কি বাবা, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আমরা তো জানতেও পারিনি। আমরা তো জানতেও পারিনি। এসো, ভেতরে এসো। খুব মন খারাপ হচ্ছে শুনে। ইমন ভেতরে প্রবেশ করলো। বিদায়ের ফর্মালিটি মিটছিল, কিন্তু ইমনের মন খুঁজছিল শুধু একটি মুখ। কাকা, যাওয়ার আগে আমি শেষবারের মতো একবার নীলাপুর খবর জানতে চাই। আমার কাকিমাকেও একবার জিজ্ঞেস করুন। আপনারা কি কোনোভাবেই ওর ফোন নম্বর বা ঠিকানা আমাকে দিতে পারেন না? আমার সত্যি তার সাথে একবার কথা বলা দরকার। বাবা ইমন, আমরা জানি তুমি কেন ওর খোঁজ নিচ্ছ, তুমি কেন ক্ষমা চাইতে চাইছো, কিন্তু বিশ্বাস করো, নীলা আমাদের কড়াভাবে নিষেধ করে দিয়েছে। ও বলেছে যদি আমরা তোমার কাছে ওর খবর জানাই তবে ও আর কোনো দিন এ বাড়িতে ফিরবে না। আমরা বাবা মা হয়ে সেটা করতে পারি না। কাকিমা, আমি জানি না আপনাদের কি হয়েছে। আমি জানি না নীলা আপু কেন আমাকে এত ঘৃণা করে, কিন্তু বিশ্বাস করুন, 1 বছর ধরে আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ওর জন্য অপেক্ষা করেছি। আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। আমি বুঝতে পেরেছি যে আমি ওকে ভালোবাসি। ইমনের মুখে ভালোবাসার কথা শুনে নীলার বাবা মার চোখ মুহূর্তের জন্য বড় হয়ে গেল। তারা স্তম্ভিত হয়ে গেল, একে অপরের দিকে তাকালেন। কি বলছো তুমি বাবা, তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ কাকিমা, যেই দিন ও অভিমান করে চলে গেল, তারপর থেকেই আমি বুঝতে পেরেছি ওর সেই পাগলামি, সেই শাসন সবই আমার কাছে আজ শুধু ভালোবাসা মনে হয়। কিন্তু আমি আর একটাবারও ওকে দেখতে পেলাম না, ক্ষমা চাওয়ারও সুযোগ পেলাম না। বাবা, তুমি চলে যাচ্ছ। তোমার জীবনটা এখন বড়। তোমার একটা ভালো কেরিয়ার গড়তে হবে। নীলা এখন নিজের মতো আছে। তুমি তাকে ভুলে যাও। ভুলে যাও এই 1 বছর তিক্ততা। ভুলে যেতে চাইলেও পারবো না কাকা। যদি কোনোদিন ও ফিরে আসে, তখন ওকে বলবেন ইমন ওর কাছে ক্ষমা চেয়েছে, আর বলবেন ইমন সারা জীবন ওর অপেক্ষায় থাকবে। আর কোনো কথা না বাড়িয়ে ইমন প্রণাম করে মাথা নিচু করে বিদায় নিল। নীলার বাবা মা নীরবে দাঁড়িয়ে ইমনের চলে যাওয়া দেখলেন। ইমন সেই বাড়ি থেকে বের হলো একরাশ অপূর্ণতা নিয়ে। সে তার বাবার গাড়িতে উঠে বসলো। বাইকটা তখনও সেখানেই, তবে তা আজ নীলাকে কোথাও পৌঁছে দিতে পারল না। জানালার কাছ দিয়ে সে শেষবারের মতো নীলাদের ফ্ল্যাটের দিকে তাকালো। সেই বারান্দা, সেই ছাদ, সব যেন শূন্য। ইমনের গাড়ি ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হলো। পেছনে পড়ে রইল তার শৈশবের শহর আর 1 বছরের সেই নীরব অপেক্ষার গল্প। ইমনের মনে তখন শুধু একটাই প্রশ্ন, নীলা কোথায়? সে কি সত্যি তাকে ভুলে থাকতে চেয়েছিল, নাকি তার আঘাত এত গভীর ছিল যে সে আর কখনোই ফিরবে না? তবে কি এমন আর কখনোই নীলার তবে কি ইমন আর কখনোই নীলার দেখা পাবে না? সে কি তার অবুঝ ভুলের কারণে সত্যি সত্যি নীলাকে হারিয়ে ফেলেছে নিজেকে জীবন থেকে? আকাশ সমান কষ্ট আর বুক ভরা প্রশ্ন নিয়ে সে নীরবে চলে গেল তার বাবা মায়ের সাথে ঢাকা শহরের অজানা এক শহরে, অজানা গন্তব্যে। লেখে গেল একরাশ স্মৃতি এই ছোট্ট শহরটাতে, তার ভালোবাসার মানুষের শহর। তবে যাওয়ার আগে ইমন মনে মনে প্রতিজ্ঞা করে গেল, সে আবার ফিরবে নীলার জন্য। সে আবার ফিরবে নীলাকে ফিরে পাওয়ার জন্য, তাকে ফিরে আসতে হবে। ইমন গাড়িতে ওঠার সময় শেষবারের মতো নীলাদের বাড়ি থেকে তাকিয়ে মনে মনে বলে উঠল, কাজটা তুমি একদম ঠিক করলে না নীলা। মানছি আমি দোষ করেছি, অন্যায় করেছি। তার জন্য তুমি আমাকে বকতে পারতে, মারতে পারতে। ছেড়ে চলে যাওয়াটা তোমার উচিত হয়নি, একদম না। আমাকে এত কষ্ট দেওয়া তোমার একদম উচিত হয়নি। আমি সত্যি এতটা কষ্ট ডিজার্ভ করতাম না, কিন্তু তারপরও তুমি দিয়েছো, এর জবাব তোমাকে দিতে হবে। আমি আবার আসবো, ততদিনের জন্য বিদায়। ঢাকা শহরে আসার পর ইমন নিজের পড়াশোনায় পুরোপুরি মন দেয়। তার বাবার ইচ্ছে অনুযায়ী এবং নিজের কঠোর পরিশ্রমে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির
সুযোগ পায়। নতুন পরিবেশ, নতুন বন্ধু এবং একটি নতুন জীবন তাকে ধীরে ধীরে পুরনো স্মৃতি ভুলিয়ে দেবে, এমনটাই আশা ছিল তার। কিন্তু মনের গভীরে নীলার জন্য রাখা জায়গাটাই তখনও শূন্য ছিল, যা অব্যক্ত যন্ত্রণার মতো মাঝে মাঝে উকি দিত। দীর্ঘ 1 বছরের হতাশা, অনুশোচনা আর অপূর্ণতার বোঝা নিয়ে ইমন পা রাখল তার নতুন বিশ্ববিদ্যালয়ে। প্রথম দিন ক্লাসরুমের পরিবেশ, স্নেহতের উষ্ণ অভ্যর্থনা, সব মিলিয়ে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল তার মধ্যে। ক্লাস শেষ হলো, বিকেলে নরমালও তখন ক্যাম্পাসের গাছে ঢাকার রাস্তাগুলোর উপর পড়ছে। ইমন ব্যাগ গুছিয়ে নিয়ে মূল ভবন থেকে নিচে নামছিল, ক্লাসের সহপাঠীদের সাথে গল্প করতে করতে। সে যখন বটতলা দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় দূর থেকে ভেসে এলো একটি কণ্ঠস্বর। কথা নয়, সেই কণ্ঠস্বর ছিল একটি হাসির। সেই হাসি ঠিক যেন ঝর্ণার মতো উজ্জ্বল, কিন্তু তীক্ষ্ণতা কম। হাসিটা কানে আসতেই ইমনের সমস্ত শরীর মুহূর্তের জন্য থমকে গেল। 1 বছর ধরে যে আওয়াজটা সে শুধু কল্পনায় শুনেছে, যে হাসির জন্য সে পাগলের মতো অপেক্ষা করেছে, সেই হাসি। ইমন নিজেকে স্থির রাখতে পারল না। তার সহপাঠীদের সাথে কথা বলতে বলতেই সে হাসির উৎস খুঁজতে শুরু করলো। বুকের ভেতরটা তীব্র গতিতে ধড়ফড় করছিল। সে হাসির শব্দ অনুসরণ করে দ্রুত হেঁটে গেল। এগিয়ে গেল। সে দেখল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশস্ত সবুজ ক্যাম্পাসের দক্ষিণ দিকে নতুন প্রশাসনিক ভবনে কিছুটা আড়ালে পুরনো আমগাছটার নিচে কয়েকজন ছেলে মেয়ে গোল হয়ে দাঁড়িয়ে গল্প করছে। তাদের মধ্যে একটি ছেলে আর একটি মেয়ে নিজেদের মধ্যে খুবই ঘনিষ্ঠভাবে হেসে হেসে কথা বলছে। ইমন তাদের দিকে আরও ভালোভাবে তাকাতেই তার চোখের সামনে ভেসে উঠল সেই বহুদিনের চেনা মুখটি, যার হাসি একসময় তার জীবনে বিরক্তি এনেছিল, আর এখন 1 বছর ধরে তার মনকে করেছে অশান্ত। হ্যাঁ, সে নীলা। 1 বছর আগের নীলা চেয়ে এখন তাকে আরও পরিণত লাগছে। মাথায় লম্বা চুলগুলো খোলা, পরনে জিন্স আর একটি সাধারণ টপস। সেই একই ঝলমলে চোখ, একই ঠোঁটের কোণে হাসি। নীলা তখন মনোযোগ দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ছেলের সাথে কথা বলছিল। ছেলেটিও নীলার দিকে গভীর আগ্রহ নিয়ে হেসে হেসে কথা বলছিল। তাদের দুজনের ঘনিষ্ঠতা দেখে যে কারোরই মনে হবে তার খুব ভালো বন্ধু, অথবা তার চেয়েও বেশি কিছু। ইমনের পা যেন মাটিতে গেঁথে গেল, সে নড়তে পারছিল না। 1 বছর ধরে যে আবেগ, যে অপেক্ষা, যে অনুশোচনা সে বয়ে বেরিয়েছে, তা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। নীলাকে দেখে তার প্রথম যে অনুভূতিটা হলো, সেটা হলো আনন্দ। এতদিনের খোঁজ শেষ হলো, কিন্তু পরক্ষণে সেই ছেলেটির সাথে নীলার ঘনিষ্ঠতা দেখে তার মনে তীব্র ঈর্ষা আর হতাশা জেগে উঠল। নীলা আপু, তুমি এখানেই ছিলে, এই ক্যাম্পাসে? 1 বছর ধরে তুমি আমাকে এত কষ্ট দিলে, আর তুমি এখানে হাসি খুশি জীবন কাটাচ্ছিলে। ইমন কিছুটা আড়াল থেকে তাদের লক্ষ্য করতে থাকলো। নীলা হাসছে, ছেলেটির কথা শুনে মাথা দুলিয়ে সম্মতি জানাচ্ছে। ইমনে মনে পড়ল, সে যখন রাগ করে কথা বলতো, নীলাও এভাবে মাথা দুলিয়ে তার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু সেই চোখের দৃষ্টি ছিল অন্যরকম। আর এখনকার নীলার চোখের যেন অন্যরকম ঔজ্জ্বল্য। ইমনের পুরনো রাগ আর অভিমান, যা 1 বছর ধরে অনুশোচনা নিচে চাপা পড়েছিল, তা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে ভাবল, যে মেয়ে তাকে এত সহজে ভুলে গিয়ে নতুন জীবনে এত হাসি খুশি থাকতে পারে, তার কাছে ক্ষমা চাওয়া বা ভালোবাসা স্বীকার করার কি দরকার। হঠাৎ নীলা হাসতে হাসতে মাথা ঘুরিয়ে ইমনে দাঁড়িয়ে থাকার দিকে ক্যাম্পাসের রাস্তাটার দিকে তাকালো। দুজনে চোখাচোখি হয়ে গেল। নীলা মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার মুখের হাসিটা পলকে মিলিয়ে গেল। ইমনকে এখানে দেখতে পাবে হয়তো সে কল্পনা করেনি। 1 বছর ধরে সেও ইমনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। ইমন আর অপেক্ষা করল না। চোখে চোখ পড়তে তার ভেতর জমে থাকা রাগ তাকে তীব্রভাবে গ্রাস করল। সে সোজা নীলার দিকে না গিয়ে দ্রুত পায়ে অন্য রাস্তা ধরে হাঁটা শুরু করলো। সে এখন নীলার মুখোমুখি হতে চাইছিল না। তার এই ফিরে আসা বা নতুন জীবনে তার উপস্থিতি কোনোভাবে সে মেনে নিতে পারছিল না। নীলা তখনও সেখানে দাঁড়িয়ে।
তার মুখে কোনো কথা নেই। ইমনে দ্রুত চলে যাওয়া দেখছিল সে, যেন সেই একই বছর আগের ঘটনার পর ইমন নয়, নীলাই নিজেকে গুটিয়ে নিল। ইমন হাঁটছিল, কিন্তু তার কানে তখনও নীলার হাসি রেশ আর ছেলেটির সাথে তার কথোপকথনের টুকরো কথাগুলো শুনতে পাচ্ছিল। আর না, আমি আর ওর জন্য অপেক্ষা করব না। ও আমাকে ছাড়া ভালো আছে, আমিও ওকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করব। এই এই ইউনিভার্সিটিতে আমরা সহপাঠী হতে পারি, কিন্তু আমাদের মধ্যে দূরত্বটা 1 বছর আগের চেয়েও অনেক বেশি থাকবে। সেই প্রথম সাক্ষাতের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেল। ইমন নিজের জেদ অটল রইল, নীলাকে এড়িয়ে চলবে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নীলার উপস্থিতি এড়িয়ে যাওয়া অসম্ভব ছিল। নীলা ইমনের থেকে 1 বছরের সিনিয়র। একই ডিপার্টমেন্টে না হলেও ক্যাম্পাসের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের দেখা হতো। আর সেই প্রতিটি দেখাতেই ইমনের চোখ বারবার দেখত নীলাকে, এবং বেশিরভাগ সময়ই নীলাকে দেখা যেত সেই অচেনা ছেলেটির সঙ্গে। ছেলেটি হয়তো নীলার বন্ধু বা সহপাঠী, কিন্তু তাদের ঘনিষ্ঠতা ইমনের মনে তীব্র ঈর্ষা জাগাতো। তাদের হাসি, একসাথে হেঁটে যাওয়া, ক্যাফেটেরিয়ায় পাশাপাশি বসে গল্প করা, সব কিছুই ইমনের মনে গভীরে থাকা ভালোবাসাকে অনুশোচনা থেকে তীব্র অধিকারে বদলে দিচ্ছিল। ইমন ভেবেছিল সে নীলাকে ভুলে যাবে, কিন্তু প্রতিদিন নীলাকে অন্য কারোর সাথে হাসতে দেখে তার পক্ষে শান্ত থাকা অসম্ভব হয়ে পড়ল। তার মনে হলো যে কষ্ট সে 1 বছর ধরে বয়ে বেরিয়েছে, নীলা তাকে সেই কষ্টের কোনো মূল্যই দেয়নি। উল্টো সে নতুন করে জীবন শুরু করে নিয়েছে। একদিন দুপুরবেলা ইমনের ক্লাসের বিরতি চলছিল। সে করিডোরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই দেখল নীলা তার কিছু বন্ধু নিয়ে হেঁটে আসছে, এবং তাদের মধ্যে সেই ছেলেটিও ছিল। নীলা হাসতে হাসতে ছেলেটির দিকে ঝুঁকি কিছু একটা বলল, আর ছেলেটি নীলার কাঁধে আলতো করে চাপড় মেরে হেসে উঠল। এই দৃশ্য দেখে ইমনের সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার মনে হলো 1 বছর ধরে সে যাকে ভালোবেসে অস্বীকার করেছিল, সে যে ভালোবাসাকে অস্বীকার করছিল, আজ সেটা যেন তার সমস্ত যুক্তিকে ছাপিয়ে যাচ্ছে। সে আর সহ্য করতে পারল না। নীলা তার ক্লাসরুমের দিকে যাচ্ছিল। ইমন দ্রুত পায়ে এগিয়ে গেল। কোনো কিছু না ভেবে সে নীলার কাছে পৌঁছালো এবং প্রচণ্ড শক্তিতে নীলার হাত চেপে ধরল। চলো আমার সাথে। নীলা প্রথমে চমকে গেল। তার বন্ধুরা, এমনকি সেই ছেলেটিও অবাক হয়ে ইমনের দিকে তাকালো। নীলা প্রথমে ভয় পেয়েছিল, এমনভাবে কেউ তার হাত ধরে টানতে পারে, কিন্তু হাতে সেই পরিচিত উষ্ণ স্পর্শটি অনুভব করতেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। এই স্পর্শে সে অনেকদিন মিস করেছে। সে আর কোনো প্রতিরোধ করল না। এমন প্রায় টেনে হিঁচড়ে নীলাকে করিডোরের পাশে থাকা একটি ফাঁকা ক্লাসরুমে ঢুকিয়ে দিল এবং দ্রুত দরজাটা বন্ধ করে দিল। তার চোখে তখন শুধু রাগ আর ঈর্ষার আগুন। এটা কি করলি ইমন? তুই হঠাৎ আমার হাত ধরলি কেন? আর এইভাবে টেনে আনলি কেন? তোর সাহস হয় কি করে? চুপ, একটাও কথা বলবি না। 1 বছর ধরে আমি পাগলের মতো তোকে খুঁজেছি। কেন চলে গিয়েছিলি? কোথায় ছিলি তুই? আর এই ছেলেটা কে? তুই আমার হাত ধরলি কেন? তোর কি অধিকার আছে আমার গায়ে হাত দেওয়ার? আর তুই কে আমাকে জিজ্ঞেস করার? ওই ছেলেটা কে? আমি অধিকারের কথা জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি ও কে। তোকে দেখলে ওকে কেন তোর পাশে দেখতে পাই? ও আমার বয়ফ্রেন্ড, আর আমরা খুব ভালো আছি। তাতে তোর কি? তাতে তুই তো চেয়েছিলি আমি যেন তোর আশেপাশে না থাকি, ভুলে গেছিস? বয়ফ্রেন্ড শব্দটি ইমনের কানে যেন বোমার মতো ফাটল। তার হাত শক্ত হয়ে গেল। নীলার কাঁধে তার আঙ্গুল বসে গেল। তুই মিথ্যা বলছিস? তুই আমাকে জ্বালাতন করার জন্য এসব বলছিস? তুই আমাকে ভালোবাসিস বললি, তারপর হঠাৎ উধাও হয়ে গেলি, আর এখন এসেই বলছিস বয়ফ্রেন্ড। কি ভেবেছিস তুই? আমি যা বলছি তা সত্যি। আমি একটা সময় তোকে ভালোবাসতাম, সেটা ঠিক, কিন্তু তুই আমাকে যা বলেছিলি, অভিজ্ঞ মেয়ে, খেলার পুতুল, সেই রাতে আমি বুঝেছিলাম তোর মতো একটা বাচ্চা মেয়ের জন্য অপেক্ষা করা বৃথা। তাই আমি চেয়েছিলাম, নিজেকে গুছিয়ে নিয়েছি, আর এখন আমি ওকে ভালোবাসি, যার কারণে আমার ভালোবাসার দাম আছে। মিথ্যা, সব মিথ্যা। তুই আমাকে ছাড়া ভালো থাকতে পারিস না। আমি জানি
তুই আমার জন্য ফিরে এসেছিস। তুই শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করছিস। তুই কেন এমন করলি? কেন আমাকে এতটা কষ্ট দিলি? তুই কি জানিস আমি প্রতিদিন তোর জন্য কত কষ্ট পেয়েছি, তোকে খুঁজেছি। কেন কষ্ট পাবি? তুই তো আমাকে ঘৃণা করতি। আমি দূরে গেলে তোর মুক্তি পাওয়ার কথা, আর তুই আমার খোঁজ খবর নিতেও আসতি না। যদি তোর বিবেকে দংশন হতো। হ্যাঁ, বিবেকের দংশন হয়েছে, আর আমি বুঝেছি আমি ভুল ছিলাম। আমি শুধু ভুল ছিলাম না নীলা আপু, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমি তোমার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন আমাকে সুযোগ দিলে না? কেন এত সহজে অন্য একজনের সাথে জড়িয়ে গেলে? ভালোবাসিস? আজ বলছিস ভালোবাসিস? যেদিন ভালোবাসার কথা শোনার দরকার ছিল সেদিন তুই আমাকে অপমান করেছিলি। এখন আমার নতুন জীবন শুরু হয়েছে আর তুই এসে বলছিস ভালোবাসিস? তোর হাতে আমার কোনো অধিকার নেই। তুই আমার হাত ছাড়। আমি ছাড়বো না। তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। তুই কেন অন্য কারোর সাথে সম্পর্কে জড়ালি? আমার জন্য অপেক্ষা করতে পারতিস না? আমি কেন তোর জন্য অপেক্ষা করব? তুই আমার জীবনে কি? তোর তো সেই অধিকার নেই। আমার অধিকার আছে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে একা থাকতে দেব না। আমি তোমাকে আর কারো হতে দেব না। ইমনের কথাগুলো তখন আর স্বাভাবিক ছিল না। সেখানে তীব্র রাগ, 1 বছর ধরে জমে থাকা হতাশা এবং ভালোবাসার এক অদ্ভুত অধিকারবোধ জমে গিয়েছিল। নীলা ইমনের এমন উন্মত্ততা দেখে ভয় পাচ্ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তিও আসছিল। অবশেষে ইমন তার ভালোবাসার কথা স্বীকার করেছে। তবে ইমনের এই জোর করা অধিকার সে সহজে মেনে নিতে পারল না। ফাঁকা ক্লাসরুমে ইমনের সেই জোরপূর্বক অধিকারবোধ এবং ভালোবাসা স্বীকার করার পর নীলা নিজেকে শক্ত রাখল। নীলার মনে যে তীব্র কষ্ট ও অভিমান জমেছিল তা এত সহজে মিটে যাওয়া নয়। ইমন তার ভালোবাসা স্বীকার করেছে শুনে নীলা কিছুটা ভালো লাগলো। 1 বছর ধরে বয়ে বেড়ানো অপমানের জবাব সে সহজে দেবে না বলে মন স্থির করল। তুমি ভালোবাসো? তোমার ভালোবাসার প্রমাণ তো আমি 1 বছর আগেই পেয়ে গেছি। তুমি আমার উপর যে অধিকার দেখাচ্ছ সেটা তোমার রাগ, ভালোবাসা নয়। আর তোমার মতো একজন মানুষের জন্য আমি আর অপেক্ষা করতে চাই না। তোমার জন্য আমার কোনো জায়গা নেই। তুমি আমার পথ থেকে সরে যাও। নীলা কোনো দিকে না তাকিয়ে দ্রুত ক্লাস থেকে বেরিয়ে গেল। ইমন সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীরের সমস্ত শক্তি যেন নিংড়ে নেওয়া হয়েছে। সে বুঝতে পারল নীলার আঘাত কতটা গভীর ছিল। সেই দিনের পর থেকে নীলার আচরণে এলো এক কঠিন পরিবর্তন। সে সচেতনভাবে ইমনকে এড়িয়ে যেতে শুরু করলো। ইমন প্রতিদিন ক্যাম্পাসের নীলাকে খুঁজে বেড়াতো, ক্ষমা চাইতো, বোঝাতে চাইতো সে তাকে সত্যি ভালোবাসে। কিন্তু নীলা যেন অদৃশ্য প্রাচীর তুলে দিল তাদের মাঝে। যখনই ইমনের সাথে নীলা দেখা হতো, নীলা সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিত অথবা দ্রুত অন্যদিকে চলে যেত। কোনো কারণে কথা বলার প্রয়োজন হলেও সে সংক্ষিপ্ত উত্তর দিত এবং চোখে চোখ মেলাতো না। আর সেই প্রশ্নটি নীলার তথাকথিত বয়ফ্রেন্ড প্রায়শই নীলার আশেপাশে থাকতো, যা ইমনের কষ্টটা আরও বাড়িয়ে তুলত। একদিন ইমন ক্যাফেটেরিয়ায় নীলাকে একা দেখে তার কাছে গেল। নীলা আপু, একটু শুনুন প্লিজ। আমার এখন কোনো কথা বলার সময় নেই, আর আপনার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ আমার কথাগুলো শুনুন। আমি জানি আমি সেদিন খুব খারাপ ব্যবহার করেছিলাম। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার রাগের মাথায় বলা কথাগুলোর জন্য আমি সত্যি অনুতপ্ত। অনুতপ্ততা আপনার ব্যক্তিগত বিষয়। আমার কাছে আপনার কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি আমার জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। আপনি আপনার নতুন জীবনে মন দিন। আমি ভালো আছি। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে ভালোবাসি। আমি 1 বছর ধরে আপনার জন্য ছটফট করেছি। আপনি এভাবে আমাকে ইগনোর করবেন না। আমার সত্যিই কষ্ট হচ্ছে। আপনার কষ্ট হচ্ছে? এই কষ্টের কিছুটা অংশ তো আমি 1 বছর ধরে অনুভব করেছি। কষ্টটা কেমন সেটা এবার আপনিও উপলব্ধি করুন। সেদিন আপনি আমার অনুভূতিটাকে নাটক বলেছিলেন। আজ আপনিও না হয় আপনার ভালোবাসার নাটকের ফল ভোগ করুন। নীলা উঠে দাঁড়ালো। তার চোখে কোনো করুণা ছিল না। ইমন দ্রুত তার হাত ধরে ফেলে। আমাকে বিশ্বাস করুন, আমি
আপনাকে ছাড়া থাকতে পারছি না। আমার ভুল হয়ে গেছে। আমি কোনো দিন আর এমন ভুল করব না। শুধু একটা সুযোগ দিন প্লিজ, একটা সুযোগ দিন। আপনাকে সুযোগ দেওয়ার অধিকার আমি হারিয়েছি। এখন আমার জীবন আমার নিয়ন্ত্রণে। আর শুনুন, আপনি এভাবে বারবার আমার পথ আটকালে আমি আপনার বিরুদ্ধে সিনিয়র হিসেবে অভিযোগ করতে বাধ্য হব। তখন আপনার বিশ্ববিদ্যালয়ের জীবনটাও হয়তো কঠিন হয়ে উঠবে। আমাকে একা থাকতে দিন। নীলার এই কঠিন হুমকি ইমনে মনে ভয় ধরিয়ে দিল। সে বাধ্য হলো সরে আসতে, কিন্তু তার মনে জেদ চেপে বসলো। সে কিছুতেই হাল ছাড়বে না। পরের দিনগুলোতে ইমন আরও মরিয়া হয়ে উঠল। সে নীলাকে বোঝানোর জন্য ক্যাম্পাসের প্রতিটি জায়গায় অপেক্ষা করত। সে নীলার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকতো শুধু একটাবার তার সাথে চোকাচুকি করার জন্য। সে নীলার বন্ধুদের মাধ্যমে বার্তা পাঠানোর চেষ্টা করত, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। নীলা তার নীরব ইগনোরনেসের অস্ত্র ব্যবহার করে ইমনের মনে গভীরে কষ্ট দিচ্ছিল। একদিন ইমন দেখতে পেল সেই ছেলেটি নীলাকে বাইকে করে কোথাও নিয়ে যাচ্ছে। নীলা বাইকের পেছনে বেশ আরামেই বসেছিল। এই দৃশ্য দেখে ইমনের ধৈর্যের শেষ সীমা ভেঙে গেল। তার মনে হলো তার ভালোবাসার কোনো দামই নীলার কাছে নেই। তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন নীলা আপু? আমি তো ক্ষমা চেয়েছি, আমি তো ভালোবাসার কথা স্বীকার করেছি। তুমি কি আমাকে ভালোবাসো না, নাকি আমার সেই রূঢ় কথাগুলো তোমার মন থেকে মুছে যায়নি? ইমনের দিন কাটছিল হতাশা, অনুশোচনা আর তীব্র ঈর্ষার মধ্য দিয়ে। সে আর নিজের পড়াশোনায় মন দিতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল নীলাকে ফিরে না পেলে তার এই নতুন জীবন, এই নতুন বিশ্ববিদ্যালয়ে সব কিছু অর্থহীন। ইমনের জীবনে এখন শুধু একটাই লক্ষ্য, যেভাবেই হোক নীলার অভিমান ভাঙানো এবং তার ভালোবাসার অধিকার ফিরে পাওয়া। কিন্তু নীলার দিক থেকে তখন শুধুই শীতল নীরবতা। ইমনের কাছে নিজের ভালোবাসার স্বীকার করো প্রতিশোধের তীব্র অভিমান থেকে নীলা ক্রমাগত ইমনকে উপেক্ষা করে যাচ্ছিল। ইমনের সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছিল নীলার শীতল নীরবতার কাছে। ইমনের ব্যাকুলতা দেখো সে কোনোভাবে নরম হচ্ছিল না। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে এবং নিজেকে আরও গুটিয়ে নেওয়ার জন্য নীলা অবশেষে ঢাকা শহর ছেড়ে তার ভাইয়ের বাড়ি ঢাকার বাইরে এক শান্ত শহরে চলে আসে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অনিয়মিত হয়ে সে এখানে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেয়। ইমনের সামনে মামাতো ভাই হৃদয়কে বয়ফ্রেন্ড সাজিয়ে সে যে কঠিন খেলার জন্ম দিয়েছিল, সে খেলায় ইমনের প্রতি তার উপেক্ষা ছিল প্রধান অস্ত্র। একদিন বিকেলে নীলা তার মামার বাড়ির বারান্দায় একা বসেছিল। সে জানত ইমন তাকে কতটা খুঁজছে এবং তার রাগ ভাঙানোর জন্য কত চেষ্টা করছে, কিন্তু তার অভিমান তাকে নড়তে দিচ্ছিল না। ঠিক এই সময় হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো তার মা। মা, তুমি এত দূর হঠাৎ? হ্যাঁ মা, আমি এসেছি, আর না এসে পারলাম না। কি হয়েছে মা? আব্বু ভালো আছে তো? তুমি এত চিন্তিত কেন? আব্বুর কিচ্ছু হয়নি, কিন্তু আমি আর সইতে পারছি না নীলা। 1 বছর ধরে তুমি নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ, আর এদিকে ইমন ছেলেটা তোমার অপেক্ষা সহ্য করতে না পেরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। মা, আমি কারোর জন্য কষ্ট পাচ্ছি না। আমি ভালো আছি। আর ইমনের কথায় তুমি কেন এত বিচলিত হচ্ছ? ও তো আমাকে ঘৃণা করতো। ঘৃণা করতো না রে পাগলি, তোর মতো জেদ আর অভিমান ওর মধ্যেও ছিল। আমরা তো ওর চোখের সামনেই ছিলাম। তুমি চলে যাওয়ার পর থেকে ওর কি অবস্থা হয়েছে তা শুধু আমরাই জানি। ক্যাম্পাসে তোমার কাছ থেকে উপেক্ষা পাওয়ার পর ওর অবস্থা আরও খারাপ হয়েছে। কি অবস্থা? ও তো এখন নতুন বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে ব্যস্ত। আমি তো ওকে বারবার এড়িয়ে গেছি। ব্যস্ত? কি বলছিস তুই? তুই চলে যাওয়ার পর একটা বছর ও এক মুহূর্তের জন্য শান্তিতে ছিল না। প্রতিদিন সকালে আমাদের দরজায় আসতো শুধু তোর একটা খবর পাওয়ার জন্য, তোকে এক ঝলক দেখার জন্য। ও পাগল ছিল। আর ঢাকা শহরে গিয়ে তোকে খুঁজে পাওয়ার পর তুই যখন ওকে উপেক্ষা করতে শুরু করলি, তখন ওর কষ্ট আরও বেড়ে গেল। তোর বাবা মা যখন বারবার বলেছে যে তুই বারণ করেছিস, তখন ওর চোখগুলো দেখতিস। নীলার মা চোখ মুছলেন। নীলা চুপ করে শুনছিল, তার চোখও ছলছল করছিল। তোর বাবা যখন ওকে যেতে বললেন, তখন ওকে দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। তোকে ফিরে পাওয়ার জন্য, তোর রাগ ভাঙার জন্য ও কত চেষ্টা করেছে। তোকে দেখলেই ছুটে যেত, কিন্তু তুই ওকে কথা বলার সুযোগটুকুও দিসনি। কেন করছিস এমন? তুই হয়তো কষ্ট পেয়েছিস, কিন্তু তোর অনুপস্থিতি, ওর উপেক্ষা ওকে তিলে তিলে মেরেছে।
মায়ের আকুতিতে নীলা প্রায় ভেঙে পড়েছিল। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ এলো। নীলাপু, ফুপি ঠিকই বলেছেন। অনেক তো হলো, আর কত কষ্ট দিবি ছেলেটাকে? ছেলেটা তো অনেক কষ্ট পাচ্ছে। হৃদয় হলো নীলার মামাতো ভাই। সে নীলার ডিপার্টমেন্টেই পড়ে এবং তারা সমবয়সী। হৃদয় নীলাতে ইউনিভার্সিটিতেই পড়ে এবং ইমনের ডিপার্টমেন্টে না হলেও সে ইমনের সাথে ক্যাম্পাসে প্রায় দেখা করেছে। তুই এখানে কেন হৃদয়? আর কি বলছিস এসব? আমি সত্যিটা বলছি। আর নীলাপু, তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ড সাজিয়ে সেটা ঠিক, কিন্তু আমি ইমনের সাথে মিশে দেখেছি ও সত্যি তোমাকে পাগলের মতো ভালোবাসে। তোমাকে উপেক্ষা করার পর ও যে কতটা ভেঙে পড়েছে তা তুমি নিজের চোখে দেখোনি। প্রতিদিন ও আমার কাছে তোমার খবর জানতে চাইতো। তোমাকে বোঝানোর জন্য ও মরিয়া হয়ে উঠেছে। তুই কি বলতে চাইছিস? আমি শুধু বলেছি যা হওয়ার হয়ে গেছে। তুমি ওকে যে আপন করেছিলে তার প্রতিদান তো ও পেয়েই গেছে। এখন ও অনুতপ্ত। ও তোমার কাছে বারবার ক্ষমা চাইছে। তুমি জানো না ও আমাকে কতবার বলেছে তুই ওকে বোঝাস, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই বল ও কেন আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না? হ্যাঁ মা, হৃদয় ঠিক বলেছে। তুমি আর ওর সাথে এমন করো না। প্রতিশোধের আগুনে নিজেকে আর ওকে পুড়িও না। তোমার কষ্ট আমরা দেখেছি, এখন ওর কষ্টটাকেও একটু গুরুত্ব দাও। ভালোবাসার সম্পর্ক ভুল বোঝাবুঝিতে তৈরি হয়, আর তা ক্ষমাতেই টিকে থাকে। নীলা চুপ করে রইল। তার চোখের সামনে ভেসে উঠল ইমনের সেই রাগান্বিত অথচ ব্যাকুল মুখটা, যা সে প্রতিদিন উপেক্ষা করত। তার 1 বছরের প্রতিশোধের দেওয়াল আজ ভেঙে পড়ল। তোমরা দুজনেই চাও আমি ওকে ক্ষমা করে দেই? আমরা চাই তোমরা সুখে থাকো। আমরা চাই তুমি তোমার ভালোবাসা ফিরে পাও আর ইমনও শান্তি পাক। নীলার কোনো কথা বলতে পারল না। তার চোখে জল গড়িয়ে পড়ল। এবার তার মনে হলো 1 বছর তো হলো, এবার হয়তো সব ভুলের সামনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। মা এবং মামাতো ভাই হৃদয়ের কথাগুলো নীলার হৃদয়ের গভীরে আঘাত করল। প্রতিশোধের তীব্র অভিমান থেকে নীলা ক্রমাগত ইমনকে উপেক্ষা করে যাচ্ছিল। ইমনের ব্যাকুলতা দেখেও সে কোনোভাবে নরম হচ্ছিল না। তবে মায়ের আকুতি ও হৃদয়ের যুক্তিতে নীলা স্থির করল, এবার এসব অভিমান ভেঙে ইমনের কাছে ফিরতে হবে। আমি ফিরে যাব মা। আমি আর ওকে কষ্ট দিতে চাই না। হৃদয়, তুই আমাকে কালকেই টিকিট কেটে দে। এটাই তো চাইছিলাম আপু। চল, কাল সকালেই আমরা রওনা দিব। পরের দিন সকালেই নীলা তার মা এবং হৃদয়ের সাথে ঢাকায় ফিরল। নীলা যেহেতু পড়াশোনার জন্য ঢাকা শহরে একা থাকতো, তাই তারা সোজা নীলা ঢাকায় থাকার জায়গায় ফ্ল্যাট বা হোস্টেলে গেল। মা ঘরে বিশ্রাম নিতে গেলেন আর নীলা দ্রুত নিজেকে গুছিয়ে নিল। তার হাতে তখন ইমনের ফোন নাম্বার। সাহস করে নীলা ইমনকে ফোন করলো। ইমন তখন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসেছিল। মন বসাতে না পেরে সে বইয়ের পাতায় শুধু নীলার মুখটাই দেখছিল। ঠিক এমন সময় তার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। ক্যাম্পাসের বারবার উপেক্ষা করার পর হঠাৎ নীলার ফোন। ইমন যেন বিশ্বাসই করতে পারছিল না। তার হৃদস্পন্দন তখন এত দ্রুত চলছিল যে সে কথাই বলতে পারছিল না। হ্যালো। ইমন, আমি নীলা। নীলার নাম শোনা মাত্রই ইমনের হাত থেকে বইটা পড়ে গেল। সে দ্রুত উঠে দাঁড়ালো। নীলা আপু, আপনি আপনি কোথায়? কেমন আছেন? আপনি কেন আমাকে এতটা উপেক্ষা করলেন? আমি ভালো আছি ইমন। আমি আমি এইমাত্র ঢাকা ফিরলাম। আমি এখন আমার ঢাকায় থাকার জায়গায় আছি। আপনি আপনি ঢাকায় এসেছেন? আমি এখনই আসছি। 1 মিনিট অপেক্ষা করতে পারবো না? আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। না ইমন, তুমি এখন এসো না, আমি আসছি। তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের লেকের ধারে আমার জন্য অপেক্ষা করো। আমার কিছু কথা বলার আছে। আমি এখনই আসছি। 5 মিনিটের মধ্যে আমি ওখানে থাকবো। নীলা ফোন রেখে নিজের বাইকের চাবি নিল। তার ভেতরে এখন কোনো দ্বিধা নেই। সে ভালোবাসার কাছে হার মানতে প্রস্তুত। ইমন পাগলের মতো ছুটল লেকের ধারে। তার মনে তখন শুধু আনন্দ আর অস্থিরতা। সে অপমানের কথা ভুলে গেছে নীলার উপেক্ষা। শুধু একটাই সত্য, নীলা ফিরে এসেছে। কিছুক্ষণের মধ্যেই নীলা বাইক চালিয়ে সেখানে পৌঁছালো। লেকের ধারে পৌঁছাতেই ইমন দেখল নীলা বাইক থামিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে তখন অশ্রু জমাট বেঁধে আছে। এই 1 বছর সেও যে কষ্টে ছিল, সেই কষ্টগুলোই যেন তার চোখে
চিকচিক করছে। আপনি সত্যি ফিরে এসেছেন? আপনি কোথায় ছিলেন? আপনি কেন আমাকে এতটা শাস্তি দিলেন? আপনি কি জানেন আমি এই 1 বছর কিভাবে কাটিয়েছি? আমি প্রতিদিন আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য মরেছি। আমি জানি ইমন, আমি সব কিছু জানি। তুমি আমাকে যে কষ্ট দিয়েছিলে তার চেয়ে বেশি কষ্ট তুমি পেয়েছো। আর আমি তোমাকে যে উপেক্ষা করেছি তা ছিল আমার অভিমান আর আঘাতের প্রতিচ্ছবি। আমি সেই রাতে তোমার কথাগুলো কোনোভাবেই মেনে নিতে পারিনি, কিন্তু এখন আমার আর কোনো কথা শুনতে হবে না। আমার ভুল হয়ে গেছে। আমি সেই রাতে তোমাকে যা বলেছি তার জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ভালোবাসি নীলা আপু, প্রচণ্ড ভালোবাসি। আপনি আর দূরে থেকো না। আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি ইমন, কারণ আমিও তোমাকে ভালোবাসি। আমি জানি তোমার ভালোবাসা সত্যি, আর তুমি আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছিলে। কি কি জানতে চেয়েছিলাম? হৃদয় হৃদয় আমার বয়ফ্রেন্ড নয়, সে আমার মামাতো ভাই। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সে শুধু আমার দেখাশোনার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। তুমি সেদিন যা দেখেছিলে তা ছিল আমার সেই প্রতিশোধের খেলার অংশ। আমি চেয়েছিলাম তুমিও যেন সেই ঈর্ষার আগুনে অনুভব করো। নীলার কথা শুনে ইমনের বুকের উপর থেকে যেন বিশাল পাথর নেমে গেল। তার চোখ জলে ভরে গেল, তবে এই জল ছিল আনন্দের। সে আর দেরি করল না, নীলাকে আলতো করে জড়িয়ে ধরে তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিল। আপনি আর কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না নীলা আপু, কোনো দিন না। আর তুমিও কোনোদিন আমাকে অসম্মান করবে না ইমন। আমি তোমার সিনিয়র বউ হতে রাজি, তবে তোমার খেলার পুতুল নই। বিশ্ববিদ্যালয়ে লেকের ধারে সেই পড়ন্ত বিকেলে তাদের দুজনের সম্পর্ক এক নতুন মন নিল। রাগ, অভিমান আর 1 বছরের উপেক্ষা শেষে তাদের ভালোবাসার তাদের অপূর্ণ ভালোবাসা আজ পূর্ণতা পেল। নীলার সিনিয়র পরিচয় আজ তার ভালোবাসার কাছে গৌণ হয়ে গেল। লেকের ধারে নীলার সাথে সাক্ষাতের পর ইমনের জীবনে এক নতুন আলো এলো। দীর্ঘদিনের অপেক্ষা ও কষ্টের অবসান হলো। নীলা ফিরে এসেছে এবং সবচেয়ে বড় কথা, তাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তাদের মধ্যে সব মান অভিমান দূর হলো। তাদের সামনে এখন এক নতুন চ্যালেঞ্জ, পরিবারের সম্মতি। ইমন জানে তাদের সম্পর্কের শুরুতে নীলা যতই অধিকার দেখাক না কেন, সে ইমনের থেকে বয়সে বড় এবং সিনিয়র। এই বিষয়টি তার রক্ষণশীল বাবা মা সহজে মেনে নেবেন না। নীলা ফিরে আসার পর তারা দুজন ক্যাম্পাসে কিছুটা সময় একসাথে কাটালো, কিন্তু বিষয়টি গোপন রইল। এমন বুঝতে পারছিল সে আর এক মুহূর্ত নীলাকে কাছছাড়া করতে চায় না। তাই দ্রুতই সে তার বাবা মাকে সব জানানোর সিদ্ধান্ত নিল। সেই রাতে ইমন যখন তার বাবা মায়ের সাথে রাতের খাবার খাচ্ছিল, তখন সে ভীষণ অস্থির ছিল। তার বাবা মা ছেলের এমন অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলেন। কি হয়েছে বাবা ইমন? আজ সকাল থেকেই তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। পড়াশোনার কোনো চাপ? না বাবা, পড়াশোনার চাপ নয়, আমার কিছু জরুরি কথা বলার ছিল। কি কথা বাবা? তুই তো এমন করিস না কখনো, বল মন খুলে। বাবা মা, আমি একজনকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। ইমনের কথা শুনে তার বাবা মা দুজনেই যেন আকাশ থেকে পড়লেন। তাদের ছেলে যে সবসময় শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো, সে হঠাৎ করে বিয়ের কথা বলছে। বিয়ে? হঠাৎ এইসব কি বলছিস ইমন? কাকে ভালোবাসিস? এইসব তো তোর এখন ভাবার কথা নয়। তোর তো সবেমাত্র গ্র্যাজুয়েশন শুরু হলো। হ্যাঁ বাবা, আমরা তো আর বিয়ে দিতে চাই না তা নয়, কিন্তু এখন নয়। আর মেয়েটিকে কোথায় আলাপ হলো? আমি যাকে ভালোবাসি সে আর কেউ নয়, সে হলো নীলা আপু। নীলা? মানে আমাদের পুরনো বাড়ির সেই মেয়েটা? তুই কি বলছিস ইমন? সে তো তোর থেকে বয়সে বড়, আর আমরা তাদের শহর ছেড়ে এসেছি। তুই তার সাথে কেন যোগাযোগ করলি? বাবা মা, প্লিজ তোমরা ভুল বুঝো না। আমি জানি সে আমার থেকে বড়, কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আপনারা জানেন না গত 1 বছর আমি কি কষ্টে ছিলাম। আপনারা যখন আমাদের শহর ছেড়ে চলে এলেন,
তখন আমি তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগও পাইনি। এই কি করছিস বাবা? এভাবে কেন কাঁদছিস? ওঠ। আমি আপনাদের কথা রাখতে পারিনি মা। আমি তাকে অপমান করে এসেছি, আর তার ফলস্বরূপ সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম সে হয়তো আমার জীবনে আর ফিরবে না। আপনারা জানেন না তাকে না দেখে আমি কতটা ছটফট করেছি। এখন যখন সে ফিরে এসেছে আর সেও আমাকে ভালোবাসে, আপনারা প্লিজ আমাকে তার থেকে দূরে সরিয়ে দেবেন না। ছেলের এমন আকুতি দেখে ইমনের বাবা মা দুজনেই হতবাক। তারা বুঝতে পারলেন তাদের ছেলের ভালোবাসাটা সাধারণ আকর্ষণ নয়, বরং তা গভীর আবেগে ভরা। গত 1 বছরে তারা ইমনের কষ্ট দেখলেও তার কারণটা জানতেন না। শান্ত হ বাবা, আমরা জানতাম না তুই এত কষ্ট পাচ্ছিস। আমাদের কাছে তোর সুখটাই সবার আগে। কিন্তু নীলা তো তোর থেকে সিনিয়র, এই সমাজ কি বলবে? সমাজ যাই বলুক মা, ভালোবাসার কাছে বয়সের কোনো দাম নেই। আর সে আমার জীবন সঙ্গিনী হলে আমি নিজেই তাকে পৃথিবীর সেরা সম্মান দেব। প্লিজ বাবা, আপনারা নীলার বাবা মায়ের সঙ্গে কথা বলুন, আমি তাকে চাই। ওঠ বাবা, এভাবে কেঁদো না। তুমি এমন কান্নাকাটি করলে আমরা কি করে স্থির থাকব? ঠিক আছে, যদি মেয়েটা সত্যি তোকে এত ভালোবাসে আর তুইও তাকে ছাড়া থাকতে না পারিস, তবে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা নীলার বাবা মার সাথে কথা বলবো, যারা আমাদের পুরনো বাড়ির মালিক ছিলেন। হ্যাঁ বাবা, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। তারা কি বলে শুনি। আমরা জানি তারা ভালো মানুষ, তবে তাদের মেয়ের জন্য হয়তো তারা অন্য কিছু ভেবে রেখেছেন। ধন্যবাদ বাবা, ধন্যবাদ মা। আপনারা আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। ইমনের বাবা মা শেষমেশ ছেলের তীব্র ভালোবাসার কাছে হার মানলেন। তার ছেলেকে সান্ত্বনা দিলেন এবং আশ্বাস দিলেন যে তারা এই সম্পর্কের বিষয়ে নীলার বাবা মায়ের সাথে কথা বলবেন। ইমনের মন থেকে বিশাল একটি ভার নেমে গেল। এখন শুধু অপেক্ষা নীলার বাবা মায়ের সম্মতি। ইমনের বাবা মায়ের সম্মতির পর সবথেকে কঠিন ধাপ ছিল নীলার বাবা মায়ের সম্মতি আদায় করা। ইমনের বাবা দ্রুত নীলার বাবার সাথে ফোনে যোগাযোগ করলেন। প্রথমে নীলার বাবা ইমনের বাবার এই প্রস্তাবে খুবই অবাক হলেন। নীলার মাও সহজে মেনে নিতে পারছিলেন না, কারণ নীলা ইমনের থেকে বড় এবং তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা তাদের জানা ছিল। তবে ইমনের বাবা ধৈর্য ধরে বোঝালেন যে 1 বছর ধরে ইমনের কষ্ট এবং নীলার ফিরে এসে ইমনের ভালোবাসাকে স্বীকার করে নেওয়া সবই প্রমাণ করে তাদের সম্পর্কটি কতটা গভীর ও খাঁটি। বিশেষত যখন নীলার মা তাদের মেয়েকে খুঁজতে গিয়ে ইমনের অনুশোচনার কথা জানতে পারেন, তখন তার মনও নরম হয়ে গিয়েছিল। নীলার বাবা মা তাদের মেয়েকে ডেকে বসালেন। মামুনি, ইমন এবং তার মা বাবা আমাদের কাছে এসেছিল। তারা তোমাদের সম্পর্কের কথা বলছে। তুমি কি সত্যি ইমনকে বিয়ে করতে চাও? তুমি তো জানো সে তোমার থেকে ছোট। বাবা আমি জানি, কিন্তু আমরা দুজনেই 1 বছর ধরে যে কষ্ট পেয়েছি তার কোনোদিন পেতে চাই না। সে আমার কাছে ছোট নয়, সে আমার ভালোবাসা। সে ভুল করেছিল, আমিও তাকে শাস্তি দিয়েছিলাম, কিন্তু এখন আমাদের মধ্যে কোনো অভিমান নেই। তুমি আর মা, তোমরা আমাদের আশীর্বাদ করো। নীলার চোখে সেই পুরনো জেদ নয়, ছিল অটল বিশ্বাস। মেয়ের এমন নিশ্চিত উত্তর শুনে নীলার বাবা মা আর আপত্তি করতে পারলেন না। ভালোবাসার কাছে বয়সের হিসেব শেষমেশ গৌণ হয়ে গেল। কিছুদিনের মধ্যেই 2 পরিবারের সম্মতিতে বিয়ের দিন ধার্য হলো। ঢাকা শহরের এক ঝলমলে সন্ধ্যায় ইমন আর নীলার শুভ পরিণয় হল। নীলাকে আজ রানীর মতো লাগছিল। লাল বেনারসি, সোনার গহনা আর মেহেদির রঙে তার হাতে ইমনের নাম। ইমনের চোখে ছিল আনন্দের ঝিলিক। 1 বছর ধরে যে স্বপ্ন সে দেখেছে আজ তা সত্যি হলো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। নীলা যখন শ্বশুরবাড়ি এলো তখন তার মনে মিশ্র অনুভূতি। এই বাড়িতে সে ভাড়াটিয়ার ছেলেকে শাসন করত, আর আজ সেই ঘরের বউ। ইমনের বাবা মা হাসি মুখে তাদের নতুন পুত্রবধূকে বরণ করে নিলেন। রাত বাড়ল, সমস্ত কোলাহল থেমে গেল। নীলা যখন বাসঘরে প্রবেশ করলো তখন দেখল ইমন তার জন্য অপেক্ষা করছে।
ঘরটা ফুল আর সুগন্ধিতে ভরা। নীলা লাজুক পায়ে বিছানার প্রান্তে গিয়ে বসলো। আমার সিনিয়র বউ, আজ থেকে তুমি শুধুই আমার। তুমি তো এখন আমার থেকে 1 বছরের ছোট নও ইমন। তুমি আমার মনের মানুষ, তুমি আমার অভিভাবক। তুমি আমার মনের মানুষ, আমার সব, আমার জীবন। তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসে তুমি ছিলে। আমি আজ তোমার কাছে আবারও ক্ষমা চাইছি সেই রাতের রূঢ় ব্যবহারের জন্য। আর ক্ষমা চাইতে হবে না ইমন। তোমার চোখের দিকে তাকিয়ে আমি বুঝেছিলাম তোমার ভেতরের কষ্টটা আমার কষ্টের চেয়ে কোনো অংশে কম ছিল না। তুমি আমার জন্য যে কষ্ট পেয়েছো তাতেই আমার সব অভিমান মিটে গেছে। আজ থেকে শুধু ভালোবাসা। শুধু ভালোবাসা আর অধিকার। এখন থেকে আমি তোমার ওপর পূর্ণ অধিকার খাটাতে চাই। তুমি আমার স্ত্রী। সেই অধিকার তো তুমি সেদিনই আদায় করে নিয়েছিলে, যখন আমার হাত ধরে টেনে ফাঁকা ক্লাসরুমে নিয়ে গিয়েছিলে। আমি সেদিনই ভয় পাইনি, বরং অনুভব করেছিলাম এই স্পর্শ শুধু আমার। তুমি তখন জোর করে আমার ভালোবাসা চেয়েছিলে। সেদিন চেয়েছিলাম, আজ পেয়ে গেলাম। তোমার এই লাজুক মুখটা সেদিন আমার চোখে পড়েনি। জানো নীলা, তোমার ওই হাসিটা যখন অন্য কারোর সাথে দেখতাম তখন আমার বুকটা জ্বলে যেত। ঈর্ষায় আমি পাগল হয়ে যেতাম। তোমাকে ছাড়া আমার আর কিছু ভালো লাগতো না। আমি তো এটাই চেয়েছিলাম ইমন, তুমিও যেন আমার মতো ছটফট করো। কিন্তু এখন আর সেই খেলার প্রয়োজন নেই। আজ আমরা শুধু আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেব। ইমন নীলার কপালে আলতো করে চুমু খেলো। তারপর তার ঠোঁট নেমে এলো নীলার চোখে, নাকি অবশেষে নীলার অধরে। তাদের চারপাশের ফুলের গন্ধ আর মোমবাতি মৃদু আলোয় তাদের ভালোবাসার নতুন রূপে প্রকাশ পেল। ভালোবাসার ঘর সাক্ষী রইল সেই তীব্র ভালোবাসার, যা 1 বছরে বিচ্ছেদ ও অভিমানের পথ পেরিয়ে এসেছে। নীলা আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছে নিজেকে সঁপে দিল। ইমনের জীবনে নীলার প্রবেশ ছিল এক ঝোড়ো হাওয়া, আর সেই ঝড় শেষে আজ তাদের জীবনে নেমে এলো এক শান্ত স্নিগ্ধ পূর্ণিমা। তাদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল বাড়িওয়ালার সুন্দরী মেয়ের সিনিয়র বউ হয়ে, কিন্তু তা শেষ হলো 2 সমর্পিত হৃদয়ের মিলন দিয়ে।